আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বিদ্যার্থী গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। ফিজিক্স ফাইনাল শর্ট এমসিকিউ ক্লাসের আরও একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অধ্যায়টি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এই পুরো অধ্যায়টি জুড়ে আমি আছি তোমাদের সাথে রিপন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে। তো প্রথমে আমি এই অধ্যায়ের সাধারণ একটি বিবৃতি দিই। এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি মাত্র 47টি এমসিকিউ করাবো। এই এমসিকিউ এর ভিতরে তুমি বেসিক নলেজ ভিত্তিক এমসিকিউ পাবা, মিডিয়াম ভিত্তিক ক্যালকুলেশন এমসিকিউ পাবা এবং কিছু হার্ড টাইপের এমসিকিউ পাবা। সব মিলিয়ে জুলিয়ে তোমাদের জন্য এই অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। চলো প্রথমে আমরা প্রশ্ন শুরু করি। দেখো প্রশ্ন শুরুটা কি, দেখো একদম বেসিক নলেজ এবং খুবই সিম্পল একটা প্রশ্ন। সেটি হচ্ছে যে সরল সন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে কি হবে। এখন যদি তুমি একটা সরল দোলক আঁকাও, দেখো সরল দোলক যখন এইভাবে দুলতে থাকে, এই পাশটা একটা এবং এই পাশে আরেকটা, এটা হচ্ছে তোমার মধ্য অবস্থান বা এটা হচ্ছে সাম্য অবস্থান, ঠিক আছে। তো এই অবস্থানে থাকলে তোমার কি হবে এবং কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। তাহলে আবারও বড় প্রশ্নটা, সরল সন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে তোমার কি হতে পারে। এই অবস্থানে তোমার কিছু বেসিক পয়েন্ট মুখস্থ করতে হবে। যখন তোমার সরল দোলক দুলতে থাকে তখন দেখো এই অবস্থানে যাওয়ার পরে আর ওই পাশে যায় না, তো এখানে এসে বেগ হয় তোমার 0। এই পর্যায়ে প্রান্তে এসে বেগ হয় কি 0, কিন্তু এই প্রান্তে তোমার সরণ হয় সর্বোচ্চ এবং ওই সর্বোচ্চ সরণকেই আমরা বলি বিস্তার। তাহলে এই সরণ হয় তোমার বিস্তারের প্রায় সমান, ওকে। কিন্তু যখন আবার সরল দোলক পুনরায় ঘুরতে মানে রিটার্ন আসে, তখন কি হয়, বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং একটা পর্যায়ে যখন এখানে আসে তখন বেগ হয়ে যায় তোমার ম্যাক্সিমাম। এই জায়গায় বেগ হয় ম্যাক্সিমাম। কিন্তু দেখো সরণ যখন তোমার এই পর্যায়ে ছিল তখন পুরো সরণ প্রায় বিস্তারের সমান ছিল, একদম এক্স্যাক্টলি বিস্তারের সমান ছিল। সেক্ষেত্রে যখন তোমার বেগ বৃদ্ধি পায় তখন আস্তে আস্তে সরণ কমতে থাকে এবং একটা পর্যায়ে এসে সাম্য অবস্থায় সরণ 0 হয়ে যায়। অর্থাৎ মধ্য অবস্থানে বা সাম্য অবস্থানে তোমার বেগ হয় সর্বোচ্চ এবং সরণ হয় সর্বনিম্ন। এই এমসিকিউটা হচ্ছে ঘ নম্বরের। তো পরবর্তী প্রশ্ন দেখো, সন্দিত স্পন্দনে স্পন্দিত কণার বিভব শক্তি সর্বোচ্চ হবে কখন? যখন সরণ সরণ কি তখন একটা সম্পর্ক আছে যে সরণ একটা পর্যায়ে গেলে বিভব শক্তি সর্বোচ্চ হয়, এটা তোমাকে চাইছে। দেখো বিষয়টা হচ্ছে তোমাকে প্রথমে বিভব শক্তি ইপি সমান সমান কি এটা জানতে হবে। ইপি সমান সমান কি, দেখো সরল দোলকের ক্ষেত্রে পি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। সরল দোলকের ক্ষেত্রে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। এখন এই এক্স এর সর্বোচ্চ মানের জন্য তোমার ইপি হবে সর্বোচ্চ, অর্থাৎ ইপি সমানুপাতিক তোমার এক্স স্কোয়ারের সমানুপাতিক। এখন এক্স সর্বোচ্চ কখন হয়? এক্স সর্বোচ্চ তখনই হয় যখন সরণটা বিস্তারের সমান হয়। বিস্তার মানে সর্বোচ্চ সরণ, তাহলে এক্স যখন এ এর সমান হয়, বোঝা গেল? তার মানে বিভব শক্তি তখনই বেশি হবে যখন তোমার সরণ বিস্তারের সমান হবে। তাহলে দেখো সরণটা হবে তোমার বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। চলো পরবর্তী ম্যাথে দেখো 3 নম্বর, সরল সন্দিত স্পন্দনশীল একটি কণার দোলনকাল দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, দোলনকাল 10 সেকেন্ড। কোন সমীকরণটি এর ত্বরণ এ এবং সরণ এক্স এর সম্পর্ক প্রকাশ করে? বোঝা গেল? এখন দেখো তোমাকে দেওয়া আছে টি সমান সমান 10 সেকেন্ড, অলরাইট। এখন বলতেছে যে ত্বরণ, সরণ এবং দোলনকালের ভিতরে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা নিচের কোনটা? এখন দেখো তুমি যদি ত্বরণের সূত্রটা জেনে থাকো, ত্বরণ দেখবা যে এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ত্বরণ এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখন করবা কি, ওমেগা সমান কি এটা তোমাকে জানতে হবে। ওমেগা সমান সমান 2π/t। কি বললাম? 2π/t। এই টি হচ্ছে পর্যায়কাল, তাহলে এখানে তুমি বলবা 2π/t তার হোল স্কোয়ার ইন্টু এক্স।
ঠিক আছে, এখন দেখো মাইনাস 2π/t এর মান হচ্ছে তোমার 10 সেকেন্ড স্কোয়ার ইন্টু এক্স। দেখো এই ফরম্যাটটাই ওরা রেখে দিছে, ওরা চাইলে যে কোনো ফরম্যাট রাখতে পারে, তুমি একটু খেয়াল রাখবা। তাহলে দেখো এটা সি নম্বর অপশনে আছে। তাহলে এ সমান সমান মাইনাস 2π/10 তার হোল স্কোয়ার ইন্টু এক্স আসলো। তাহলে তোমার মেন বিষয় হচ্ছে এটা মনে রাখার যে এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে তোমার ত্বরণের একদম বেসিক সূত্র। ত্বরণ এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। 4 নম্বর অপশনে যেটা আমাদের 4 নম্বর কোশ্চেন, সরল দোলন গতি সম্পূর্ণ কোন কণার অন্তরীকরণ সমীকরণ দেওয়া আছে। অন্তরকলন সমীকরণ দেওয়া রয়েছে, দেখো এটা যে 4 × d² x ডিভাইডেড বাই dt² প্লাস 100x = 0। তাহলে কণাটির কৌণিক কম্পাঙ্ক কত হবে? কৌণিক কম্পাঙ্ক অর্থাৎ ওমেগা সমান সমান কত? প্রশ্ন আমি পেয়ে গেছি যে আমার কি বের করতে হবে, ওমেগা = কত। এখন ওই যে সমীকরণটা দেখছো, এই সমীকরণটা হচ্ছে তোমার মানে SHM সিম্পল হারমোনিক মোশনের সিম্পল হারমোনিক মোশনের যে অন্তরীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ ছিল, সেই সমীকরণের একটা অনুরূপ। কিন্তু ওই সমীকরণ আর এই সমীকরণের একটু পার্থক্য আছে। তো তোমাকে সবার প্রথমে জানতে হবে যে ব্যবকলনীয় সমীকরণটা কেমন ছিল সরল সন্ধিত দোলকের জন্য। দেখো সেই সমীকরণটা হচ্ছে d² x ডিভাইডেড বাই dt² প্লাস ওমেগা² x = 0। এটা হচ্ছে আমার একদম সিম্পল এবং বেসিক যে সূত্রটা ছিল সরল সন্ধিত দোলকের জন্য যে ব্যবকলনীয় সমীকরণ, সেটা ছিল d² x বাই dt² প্লাস ওমেগা² x = 0। কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে কি দেখো তো, এবার কোশ্চেনে দেখো 4 × d² x ডিভাইডেড বাই তোমার dt² প্লাস 100x = 0। এখন দেখো এই দুইটা প্রশ্নের যদি একটু তুলনা করো, তাহলে দেখো এই d² x বাই dt² এর সাথে কিছু নাই, সো এখানে আমি সহগ মুক্ত করব। একে কি করব? সহগ মুক্ত করব। তো একে যদি তুমি এখন সহগ মুক্ত করতে চাও, তাহলে 4 দ্বারা ভাগ করে দাও। যদি 4 দ্বারা ভাগ করো, তাহলে এখানে থাকে d² x ডিভাইডেড বাই dt² প্লাস 100 কে 4 দ্বারা ভাগ করলে হয় তোমার 25x = 0। এখন ভাইয়া ওই আগের প্রশ্নে এসে দেখো তো, যে এই যে আগের প্রশ্নে এসে দেখো এই যে ওমেগা² কার সাথে ছিল? x এর সাথে ছিল। তাহলে এই যে x এর সাথে যেটা আছে সেটাই হচ্ছে তোমার ওমেগা²। ওকে, তাহলে এখন আমরা বলতে পারি যে ওমেগা² = তোমার 25 বলা যেতে পারে। ঠিক আছে, এখন যদি ওমেগা² = মানে 25 বলতে পারি, তাহলে শুধুমাত্র ওমেগার মান কত? এর √ওভার করলে 5 হয়। তাহলে এই ওমেগাটাই হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্ক। এখান থেকে সাধারণ কম্পাঙ্ক চাইতে পারতো, সাধারণ কম্পাঙ্ক শুধুমাত্র f। তাহলে এই কৌণিক কম্পাঙ্কের সাথে এবার যদি সাধারণ কম্পাঙ্ক চাইতো, তাহলে তুমি কি করতে? কি দেখো ভাইয়া, তুমি জানতা ওমেগা = 2πf। এখান থেকে আবার তুমি f এর মানটা বের করতা 2π/ওমেগার সাহায্যে। এটা হচ্ছে তোমার সাধারণ কম্পাঙ্ক, কিন্তু তোমাকে চাইছে এখানে কৌণিক কম্পাঙ্ক কত। তাহলে কৌণিক কম্পাঙ্ক কত পাসলাম? 5, আর এর একক হচ্ছে রেডিয়ান/সেকেন্ড। দেখো একটা জিনিস মনে রাখবা, যখনই তুমি এমসিকিউ গুলো করবা, প্রত্যেকটা জিনিস একক নিজের মুখে উচ্চারণ করবা, তাহলে দেখবা এককের ভুলটা তোমার আর হবে না। মাঝে মাঝে তোমার কাছে প্রশ্ন এইভাবে আসতে পারে যে কৌণিক কম্পাঙ্কের একক নিচের কোনটি? তো এখানে যখন তুমি ম্যাথ করতেছো, একটু যদি দেখে নাও, ইজি হয়ে যায়। তো রেডিয়ান/সেকেন্ড, দেখো 5 রেডিয়ান/সেকেন্ড, এটা হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কত? সুন্দর একটা প্রশ্ন, এবং এটা আমি বেশিরভাগ সময় কি করতাম, যখন নিজে করে নিতাম পরীক্ষার হলে টাইম বাঁচানোর জন্য, আমার এটা মনেই ছিল, মুখস্থ পদ্ধতিতে ছিল, কিন্তু তোমাদের আমি এখানে বের করার পদ্ধতিটা দেখিয়ে দিব। দেখো সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্যের বেলায় তুমি একটা জিনিস জানো, দ্যাট t = 2π × √L/g। এই সূত্রটা তোমরা মনে রেখেছো হুকের সূত্র থেকে। ঠিক আছে, সূত্রটা কোথা থেকে আসছে? হুকের সূত্র থেকে। এখন তুমি কার্যকর দৈর্ঘ্য অর্থাৎ L এর মানটা তুমি বের করবা। এখন আমি উভয় পাশে বর্গ করে দিব। তাহলে দেখো t², এখানে আসলো 4π² তোমার হচ্ছে ইনটু L/g। এবার এটা তুমি সিম্পলিফাই করো, তাহলে দেখো L সমান সমান তোমার কাছে আসে t² g ডিভাইডেড বাই 4
পাই স্কোয়ার। ঠিক আছে, এখন সেকেন্ড দোলকের জন্য যখন সেকেন্ড দোলকের কথা বলবে, সেকেন্ড দোলকের জন্য এর পর্যায়কাল হয় 2 সেকেন্ড। কারণ কি, সেকেন্ড দোলকের সংজ্ঞা যখন পড়বা যে সেকেন্ড দোলক কি, তখন পড়বে এভাবে, যার পর্যায়কাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। অর্থাৎ সেকেন্ড দোলকের জন্য এটা হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ টি এর মান তুমি 2 বসাবা, জি এর মান ভূপৃষ্ঠের জন্য 9.8 বসাবা। তাহলে এখানে মানটা বসাও, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। এটা কিসের জন্য? সেকেন্ড দোলকের জন্য। জি এর মান তোমার 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। ঠিক আছে, এখন পায়ের মান হচ্ছে 3.1416। দেখো 3.1416। ঠিক আছে, এখন তুমি ক্যালকুলেশনটা করে দাও। দেখো আমি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশনটা করি। এখন টির জায়গায় 2 বসাইলাম, জি এর মান 9.84 ইন্টু 3.1416 তার স্কোয়ার যদি করো, তাহলে তোমার কাছে দেখবা ভাইয়া এটা আসে যে 0.99294 মিটার। ঠিক আছে, 4 মিটার। এখন দেখো এটা কোথায় আছে, এই যে এই জায়গার এই 9টা যেহেতু 5-এর থেকে বড়, ওই জন্য একটা ওরা বাড়িয়ে দিয়েছে। দেখো 993 মিটার করে দিয়েছে। এটা হচ্ছে তোমার অপশন বিতে। কোথায় আছে তোমার এটা? অপশন বি। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। এবং তুমি করবা কি, দেখো এত বড় একটা ক্যালকুলেশন করতে গেলে মিনিমাম হয়তো তোমার কাছে 1.5 মিনিট বা 1 মিনিট টাইম লাগবে। এটা তুমি যদি পরীক্ষার হলে বাঁচাইতে চাও, তো মনে রাখবা সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য কখনো পরিবর্তন হয় না, যে সেটা হচ্ছে 0.993 মিটার। কত? 0.993 মিটার। তো এটা একটু মনে রাখলে এত বড় ক্যালকুলেশনটা তোমাকে করে বের করা লাগবে না। এটা একটা ভালো পদ্ধতি। ঠিক আছে, ওকে। তাহলে এটা তোমার মুখস্থ করার জন্য তোমার বাড়ির HW থাকলো যে মিনিমাম তুমি 5 বার উচ্চারণ করবা, এবং প্রত্যেকটা এইরকম ম্যাথ আসার সাথে সাথে তুমি বলে দিবা কার্যকর দৈর্ঘ্য এত। পরবর্তী ম্যাথ দেখো 6 নম্বর হচ্ছে, সরল দোলন গতিসম্পন্ন কোন কণার সর্বোচ্চ বেগ কত হবে? একটা জিনিস খেয়াল করবা, সর্বোচ্চ বেগ আর শুধু বেগ, যদি বেগের আগে সর্বোচ্চ না বলে, তাহলে দেখো একটা সূত্র তোমাকে আমি লিখে দিই। শুধু বেগের কথা বললেই বেগ ভি সমান সমান তুমি লিখবা ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার সাধারণ বেগের সূত্র, মানে শুধু বেগ। কিন্তু যখন তোমার আগে সর্বোচ্চ লাগিয়ে দিবে, তখন মনে করবা সর্বোচ্চ বেগের জন্য তোমার এক্স সমান সমান হতে হবে পর্যায়, মানে তোমার বিস্তারের সমান। এক্সটা কিসের সমান হতে হবে? বিস্তারের সমান। সেক্ষেত্রে তুমি যদি বিস্তারের সমান এটা করি, আচ্ছা এটা বিস্তারের সমান না, তাহলে তো ওই জায়গায় বেগ শূন্য হয়ে যাবে। যদি সরণ বিস্তারের সমান হয়, তাহলে বেগ কি হবে? শূন্য হয়ে যাবে। তো যখন তুমি বেগটা সর্বোচ্চ করতে যাবা, সেক্ষেত্রে সরণ তোমার কি হবে? 0 হবে। সরণ কি হবে? 0। তো সরণ যদি 0 হয়, তখনই তুমি এখানে লিখতে পারবা যে ভি ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ বেগ ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0 এর স্কোয়ার, অর্থাৎ তোমার কাছে থাকে ওমেগা ইন্টু এ। এইটা ভি ম্যাক্সের জন্য। কিসের জন্য? ভি ম্যাক্স। অর্থাৎ বেগ যখন তোমার সর্বোচ্চ হয়, তখন সরণ কি হয়ে যায়? 0 হয়। অর্থাৎ পরবর্তী আগের ঠিক এখানে আসে। তাহলে অ্যান্সার কোনটা? ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। ভি ম্যাক্স ইকুয়াল টু কি? ওমেগা এ। তাহলে এটা মনে রাখো। আচ্ছা, চলো আমরা এখন পরবর্তী ম্যাথটা দেখি। 7 নম্বর, রাজশাহী বোর্ড 2021 সালে আসছিল, এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো ভাই, এটা আসার মতো। সরল সন্ধিত গতিসম্পন্ন কোন কণার ত্বরণ কোন রাশিটির সমানুপাতিক? সরল সন্ধিতর জন্য ত্বরণ সবসময় সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কি বললাম? ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে এই কথাটা একটু মুখস্থ অথবা লিখে নাও যে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কি বললাম? কিন্তু বিপরীতমুখী। দেখো এই কথাটা তুমি একটু মুখস্থ করে নাও, যে সুন্দরভাবে এটা একটু মুখস্থ করে নাও যে তোমার ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। অর্থাৎ তোমার এ সমানুপাতিক মাইনাস এক্স। এ সমানুপাতিক কি? মাইনাস এক্স। তাহলে দেখো ত্বরণ হবে তোমার সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। শব্দটা মনে রাখলেই যথেষ্ট। ওকে,
পরবর্তী ম্যাথ দেখো, একটি সরল দোলন গতির জন্য কৌণিক সরণ নিচের কোনটির চেয়ে বেশি হতে পারে না। কৌণিক সরণ শুধুমাত্র এটা মনে রাখবা সরল দোলকের বেলায় সত্য, এটা শুধুমাত্র সরল দোলকের বেলায় সত্য এবং এটা প্রমাণিত, প্র্যাকটিক্যালে প্রমাণিত যে সরল দোলন গতির জন্য কৌণিক সরণটা কখনো 4 ডিগ্রির বেশি হইতে পারবে না। 4 ডিগ্রি থেকে কম হইতে পারে, 1 ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে, কিন্তু তোমার 4 ডিগ্রির উপরে যাবে না। কত ডিগ্রি যাবে না? 4 ডিগ্রির উপরে যাবে না। তাহলে সর্বোচ্চ হইতে পারে 4 ডিগ্রি। সর্বোচ্চ কত হইতে পারে ভাইয়া? 4 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো যদি সর্বোচ্চ 4 ডিগ্রি হয় তাহলে এটা মুখস্থ করে নিলা। এবং 9 নম্বর প্রশ্ন, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের কি? সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সাথে তার সম্পর্কটা কি? সম্পর্কটা চাইছে। দেখো বর্গমূলের সমানুপাতিক, সমানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, আবার ব্যস্তানুপাতিক। এখন কোনটা হবে? তো তুমি দোলকের দৈর্ঘ্য আর অভিকর্ষ ত্বরণ রিলেটেড ওই একই সূত্রে জানতা যে t = 2 পাই ইন্টু রুট ওভার তোমার l/g, 2 পাই ইন্টু রুট ওভার l/g। এখন দেখো তো ভাইয়া, তাহলে l আর g এর ভিতরে একটা সম্পর্ক নিয়ে আসতে যাচ্ছি আমি উভয় পাশে বর্গ করে দিব। উভয় পাশে কি করব? যদি বর্গ করি t² = 2 পাই ইন্টু তোমার রুট ওভার l/g, রুট ওভার l/g। এখন দেখো, সরি বর্গ তো করেছি কিন্তু রুট করি নাই, হ্যাঁ সরি। দেখো t² কি হবে? 4 পাই স্কয়ার ইন্টু l/g। ঠিক আছে, এখন দেখো আমি l আর g রে দুই পাশে নিয়ে যাই, তাহলে কি আসে দেখো তো তোমার কাছে? এখানে t²g ইন্টু 4 পাই স্কয়ার ইন্টু l। তাহলে এখন যদি তোমার সেকেন্ড দোলকের জন্য t এর মান সবসময় 2 সেকেন্ড নির্ধারিত হয়, সেকেন্ড দোলকের ক্ষেত্রে সবসময়ের জন্য পর্যায়কাল তোমার 2 সেকেন্ড। g ভূপৃষ্ঠের জন্য সব সময়ের জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো যদি মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাহলে তোমার এই যে আমি একটু কালারটা চেঞ্জ করে তোমাকে দেখাই, t² আর এইটুকু, এই দুটো জিনিসই একটা ধ্রুবক, কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্ট হইলে কি করা যায় যে তোমার এই মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো g সমানুপাতিক তোমার l, g সমানুপাতিক l, অর্থাৎ তোমার ওই যে কার্যকর দৈর্ঘ্য, তোমার দোলকের যে দৈর্ঘ্যটা অভিকর্ষ ত্বরণের কি হচ্ছে? অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক হচ্ছে, অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। আমি কি বোঝাইতে পারলাম ব্যাপারটা? ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। দেখো ঢাকা বোর্ড 2015 সালে দিছিল এবং পরবর্তীতে আরেকটা রিপিট আসছিল, কিন্তু এটা পরটাই লেখা হয়েছে। এখন দেখো 10 নম্বর ম্যাথ, একটি সেকেন্ড দোলকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগে কত? দেখো একটা সরল দোলকের বেলায় যখন তুমি প্রান্ত হিসাব করবা, তখন দেখো এটা যদি একটা প্রান্ত হয়, দুটো প্রান্ত হয়, এই প্রান্ত থেকে এই প্রান্ত, তখন সেকেন্ড দোলক এখান থেকে এই প্রান্তে যাইতে তার কত সময় লাগবে? দেখো এটা যদি তোমার ইয়ে হয়, এখানে একটা প্রান্ত, ঠিক মাঝে একটা এবং এই একটা, আমি সেকেন্ড দোলকটা আঁকিয়ে নিই। হ্যাঁ দেখো এটা যদি এইভাবে আঁকানো হয়, ঠিক এই পর্যায়ে, আচ্ছা এখানে কালি দেয় না, ওকে দাঁড়াও এটা মুছে আবার একটা আঁকায়। যদি তোমার সেকেন্ড দোলক এই হয় আর, আচ্ছা এইটাই সমস্যা কি, সেকেন্ড দোলক যদি এই হয় এবং এর এখানে একটা আসে এবং এর এখানে একটা আসে, তখন এর যে প্রান্ত, এই প্রান্তটা পুরোপুরি একবার ঘুরে যেতে এখানে আবার ঘুরে আসতে এখানে পুরো জিনিসটা ঘুরতে 2 সেকেন্ড সময় লাগে। কত সেকেন্ড? পুরো জিনিসটা ঘুরতে 2 সেকেন্ড। কিন্তু এই এক প্রান্ত থেকে আবার এই প্রান্তে পৌঁছাইতে তার অর্ধেক সময় লাগে। কত সময়? অর্ধেক সময়। তাহলে বোঝা গেল যে যদি সেকেন্ড দোলক হয় তাহলে পুরো পর্যায়কাল একবার ঘুরে আসতে কত সময় নেবে? পুরো পর্যায়টা মানে পুরো বৃত্তটা একবার ঘুরতে তার, এই দেখো পুরো বৃত্ত একবার ঘুরতে তার নাই হচ্ছে 2 সেকেন্ড সময়। কিন্তু যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তের কথা বলা হয় তাহলে দেখবা এই প্রান্ত থেকে এই প্রান্ত অর্থাৎ হাফ দূরত্ব অতিক্রম করতেছে, সেটা 1 সেকেন্ডে, কারণ পুরোটা 2 সেকেন্ডে যায়। বোঝা গেল? ওকে, তাহলে এটা 1 সেকেন্ড। চলো পরবর্তী ম্যাথ 11 নম্বর দেখো, দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে? এটা একটা অনেক ইন্টারেস্টিং ম্যাথ এবং এটাতে অনেক ধোকা খাইতে পারো, এজন্য এটা দেওয়া। দেখো দোলকের ভরের সাথে দোলনকালের সম্পর্ক কখনো কি দেখেছো তুমি? আমি দেখি নাই। তো আমি এটা বলবো যে তোমার পর্যায়কাল আর ভরের ভিতরে
কোনো ধরনের রিলেশন নাই, পর্যায়কালের সাথে ভরের কোনো রিলেশনশিপ নাই। তাহলে এটা বলা যায় যে দেখো পর্যায়কাল আর ভরের ভিতর যেহেতু কোনো সম্পর্ক নাই, তো ভরের পরিবর্তন করলেই কি আর না করলেই কি, সো ওর কোনো পরিবর্তন হবে না। তাহলে ভরের সাথে আমার দোলনকালের যেহেতু কোনো সম্পর্ক নেই, তুমি ওর পরিবর্তন করো কি ওই জায়গায় রাখো কি আরো যা খুশি করো, আমার দোলনকাল অপরিবর্তিত থাকবে। বোঝা গেল? ওকে, এখন দেখো 12 নম্বর এমসিকিউটা কি বলা হচ্ছে, কোন স্থানে দুইটি সরল দোলকে দোলনকালের অনুপাত দেওয়া আছে। দোলনকালের অনুপাত অর্থাৎ দেখো দোলনকাল t1 is to তোমার t2 এর মান দেওয়া আছে 1 is to তোমার 2। এখন এই যদি হয় তাহলে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত? কার্যকর দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ তোমার কাছে চাওয়া হয়েছে L1 is to তোমার L2 সমান সমান কত হবে। প্রশ্ন কি দেওয়া আছে আর কি চাইছে এটা তুমি বুঝে গেছো। এখন আমরা দোলনকাল আর দৈর্ঘ্যের ভিতরে সম্পর্ক তৈরি করব। চলো দেখো তুমি শুরুতে জানতা t সমান সমান 2 পাই ইনটু রুট ওভার l বাই জি, অর্থাৎ এখন জি আর পাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর ভিতরে একটা সম্পর্ক করা যায় যে t সমানুপাতিক রুট ওভার l। কি করা যায়? t সমানুপাতিক রুট ওভার l করা যায়। তো এক্ষেত্রে তুমি বলতে পারো দেখো t2 বাই t1 সমান সমান আচ্ছা একবারে রুট দিয়ে দিই এবং L2 ডিভাইডেড বাই L1, এটা করা যায়। এখন আমার যেহেতু এটা মান বের করতে হবে তাহলে উভয় পাশে আমরা বর্গ করে দিই যেন আমার রুটটা উঠে যায়। এখন যদি বর্গ করা হয় তাহলে L2 বাই L1 হবে তোমার T2 বাই T1 এর স্কোয়ারের সমান। যেহেতু এর একটা ধারাবাহিকতা বলছে যে T1 আর T2 ছিল 1:2, তাহলে আমরা L1 আর L2 এর মানটা এখন আমরা বের করতে যাচ্ছি। তাহলে L1 বাই L2 হবে তোমার T1 বাই T2 এর স্কোয়ার। এখন শুধু মানটা বসিয়ে দিব। দেখো তো ভাই T1 বাই T2 এর মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2, তার আবার স্কোয়ার, অর্থাৎ তুমি মান পাও 1/4। তাহলে এখন যদি বলো L1 is to L2 কত হবে, সেটা হচ্ছে 1:4। কি মান আসলো? 1:4। কোথায়? অপশন সিতে। অপশন কোথায়? সিতে। তুমি কি বুঝতে পেরেছো? আশা করি অনেক ভালোভাবে বুঝছো। দেখো আমরা পরবর্তী ম্যাথে যাই, সেটা হচ্ছে 13 সরল সন্দিত গতির ক্ষেত্রে ত্বরণের সমীকরণ কোনটা? সরল সন্দিত সমীকরণের জন্য আমি দেখো তিনটাই সমীকরণই তোমাকে এখন শেখাবো। সরণের জন্য একটা সমীকরণ, বেগের জন্য একটা, আর ত্বরণের জন্য একটা। এই তিনটা সমীকরণও লাগবে, এই তিনটার গ্রাফও লাগবে, হ্যাঁ, আর পর্যায়ক্রমে সবই পাবা। দেখো যদি প্রথমে আমি সরণের সমীকরণ তোমাকে দেখাই, সরণের সমীকরণ x ইকুয়ালস টু হয় দেখো a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখন তোমাকে যদি ছোট্ট সংক্ষেপে একটু বিবৃতি দিই তাহলে এ হচ্ছে তোমার বিস্তার, ওমেগা হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে তোমার সময়, আর এই ডেল্টা হচ্ছে তোমার দশা, তুমি কোন দশা থেকে শুরু করছো, ঠিক আছে। এখন দেখো এর যখন তুমি অন্তরীকরণ করবা, সরণের অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়। কি বললাম? সরণের অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, মনে রাখো। তাহলে এর অন্তরীকরণ করলে তুমি পাবা বেগ। এখন অন্তরীকরণটা করো, দেখো এটা হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা এ ইন্টু কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তাই যদি হয় এবার তোমার ত্বরণ বের করো। বেগের অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। বললাম কি সরণের অন্তরীকরণ করলে বেগ পাবা, বেগের অন্তরীকরণ করলে ত্বরণ পাবা, হ্যাঁ। এখন দেখো ত্বরণ, এই বেগের অন্তরীকরণ করলে তুমি পাবা হচ্ছে ত্বরণ, তাহলে এর অন্তরীকরণ করো। কজের যদি অন্তরীকরণ করা হয় মাইনাস সাইন আসে, তাহলে আমি সেই অনুযায়ী একবারে মাইনাসটা আগে দিলাম এবং ওমেগা বেরোয় আসবে, ওমেগা স্কোয়ার এ সাইন তোমার ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা। যদি আদি অবস্থান হয়, যদি দশাটা আদি দশার হয়, অর্থাৎ তোমার আদি দশার জন্য ডেল্টা ইকুয়ালস টু 0 ডিগ্রি, ডেল্টা ইকুয়ালস টু কত? 0 ডিগ্রি। সেক্ষেত্রে তোমার কি হবে? ত্বরণটা আসবে দেখো মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন দেখো ওমেগা টি, কারণ ওই যে ডেল্টার মান আদি দশার ক্ষেত্রে 0 হয়ে গেল। তাহলে তোমার অ্যান্সার কত আসলে ভাইয়া? দেখো অ্যান্সার হচ্ছে তোমার এটা, অর্থাৎ তোমার সি নম্বর অপশনে এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি, আর যদি দশাটা পরিবর্তন হতো তাহলে প্লাস ডেল্টা দিতা, ঠিক আছে।
ওকে, তাহলে আমরা 4 নম্বর অপশন মানে 14 নম্বর ম্যাথে যাই। দেখো, সরল দোলন গতি সম্পূর্ণ একটি কণার সরণ দেওয়া আছে, অর্থাৎ যে সরণের সমীকরণটা দেখে আসলাম ভাইয়া, এই দেখো যেই সরণের সমীকরণটা আমরা দেখে গেছি ওই সরণের সমীকরণ কাজে লাগিয়ে ম্যাথটা করব। দেখো তার সমীকরণ দেওয়া রয়েছে। এখন তোমার কাছে পর্যায়কাল চাওয়া হয়েছে, পর্যায়কাল অর্থাৎ টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু কত। তাহলে দেখো তো কিভাবে করা যায়। প্রশ্নটা দেওয়া আছে, দেখো x সমান সমান √3 sin 2π t, √3 sin 2π t। এখন দেখো তাহলে কি করবা। সব থেকে সিম্পল বিষয় হচ্ছে সাইনের আগে যেটা ছিল সেটা তোমার কি ছিল, বিস্তার। আমি আবার সমীকরণটা তোমাকে লিখে দিই ভাইয়া। দেখো x সমান সমান সরণের যে সমীকরণ, সরণের যে বেসিক সমীকরণ সেটা ছিল a sin তোমার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে বেসিক সমীকরণ। তো ওই সমীকরণের সাথে আমরা এখানে তুলনা করব। তুলনা করার ফলে কি হয়, দেখো সাইনের আগে a ছিল, অর্থাৎ এই √3টাই হচ্ছে তোমার a, অর্থাৎ বিস্তার সমান √3, বিস্তার সমান √3। এখন দেখো তো ভাইয়া, টি এর যে সাথে রয়েছে, টি এর যে সহগ সেটাই তোমার ওই যে ওমেগা ছিল, কৌণিক কম্পাঙ্ক। তাহলে এখানে ওমেগা ইকুয়ালস টু কি করতে পারো, 2π বলতে পারো। তাহলে ওখানে যা ছিল আমরা সেই অনুরূপে দুইটা মান পাইছি, সেটা হচ্ছে a সমান সমান √3, ওমেগা সমান সমান 2π। এখন দেখো চাওয়া হয়েছে পর্যায়কাল। কি চাওয়া হয়েছে, পর্যায়কাল। পর্যায়কাল ওমেগার সাথে একটা সম্পর্ক আছে, পর্যায়কাল ওমেগা সমান সমান 2π/t। পর্যায়কালের সাথে তোমার কৌণিক কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে এটা, এখান থেকে তুমি পর্যায়কালটা পেয়ে যাবা। অর্থাৎ পর্যায়কাল t সমান সমান তোমার 2π/ω। কি বললাম, 2π/ω। এখন মানটা বসাইলেই হয়ে যাচ্ছে। দেখো t ইকুয়ালস টু 2π/ω, মান কত পাইলা, 2π। তাহলে দাও বসাই 2π, ওমেগা মানেই 2π ছিল, মান কত আসলো তোমার 1, মান কত আসলো তোমার 1। দেখো তো পুরো বিষয়টা কি বুঝাইতে পারছি, কি চাইছে সেটা আগে আমি দেখে নিলাম, তারপরে দেখলাম ওর কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিলাম, তারপর দেখছি একটা সম্পর্ক দাঁড়ায় যাচ্ছে, ক্যালকুলেশনটা কষে দিছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর মানে তোমার এ নম্বর অপশনেই অ্যান্সারটি আছে। 15 নম্বর দেখো, সরল দোলন গতি সম্পূর্ণ একটি কণার সরণ, অর্থাৎ সেই সমীকরণটাই দেওয়া আছে। এখন সাম্য অবস্থা থেকে 1 মিটার দূরে, এটাই হচ্ছে তোমার সরণ, অর্থাৎ x এর মান হচ্ছে 1 মিটার। দেখো দূরে গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত চাওয়া হয়েছে, কি গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত। কিন্তু বিষয় হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে গতিশক্তি কি, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বিভব শক্তি কি। ঠিক আছে, তো এখানেই আমি সুন্দর করে লিখছি। দেখো গতিশক্তি ই কে সমান সমান, তুমি এই সমীকরণটা পড়েছিলে, হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কি পড়েছিলে, হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার গতিশক্তির জন্য। বিভব শক্তির জন্য তুমি পড়ছিলা ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার। কি পড়ছিলা, হাফ কে এক্স স্কোয়ার। এখন তোমার অনুপাত চাওয়া হয়েছে, কিন্তু প্রশ্নে তোমার কাছে কি কি দেওয়া আছে ভাইয়া, দেখো তো প্রশ্নে তোমার কাছে বিস্তার a সমান সমান √3 দেওয়া আছে, x সমান সমান কত মিটার সরণ, 1 মিটার, 1 মিটার সরণের কথা বলা আছে, বোঝা গেল। আর ওমেগার মান দেওয়া ছিল 2π, অর্থাৎ যে যখন লাগে আমি তাকে সেটা ব্যবহার করব। তাহলে এই হচ্ছে তোমার গিভেন, এইগুলো তোমার হচ্ছে দেওয়া আছে। এখন অনুপাত গতিশক্তি আর বিভব শক্তি, দেখো অনুপাতটা আমরা করি। তাহলে ই কে বাই তোমার ইপি, ই কে বাই ইপি সমান সমান, দেখো এটাকে করা যায় হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, আর নিচে হাফ কে ইন্টু এক্স স্কোয়ার, বোঝা গেল। এখন দেখো তো কাটাকুটি যায় কিনা, এই যে হাফ কে কাটা, তাহলে তোমার কাছে কি থাকে, হাফ কে যদি কাটা হয় তাহলে তোমার কাছে উপরে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে শুধু এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিচে এক্স। এবার দেখো মান আছে আমার মান আছে, আমার কোনো চিন্তাই নাই। এ এর মান কত, √3, তাহলে √3 বসাইলে তার স্কোয়ার মাইনাস এক্স এর মান কত 1, তার স্কোয়ার করে দিলে, নিচে তোমার আবার এক্স, অর্থাৎ এটার আবার স্কোয়ার করলে, তাহলে মানটা কত আসলো, দেখো 3 - 1/1, অর্থাৎ শুধু 2 অ্যান্সার, কত 2। কিন্তু অনুপাত চাইছে না, তাহলে এইটাই হচ্ছে তোমার ই কে বাই তোমার ইপি,
তাহলে ইকে বাই ইপির মান আসলো 2। এবার যদি একে অনুপাতে করো তাহলে আসবে কি ইকে ইজ টু তোমার ইপি সমান সমান, দেখো 2 এর নিচে মনে মনে 1 আছে, 2 এর নিচে কত আছে মনে মনে 1 আছে, তাহলে এটা লিখতে পারো 2:1। কি লেখা যায় এটা 2:1। দেখো এই হচ্ছে তোমার উত্তর 2:1। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা একবার করে দেখবা এবং একটু ক্যালকুলেশন করবা। এটা কিন্তু ক্যালকুলেশন না করলে তুমি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ তুমি গতিশক্তি সাধারণ সূত্রের জানো তুমি হাফ mv², ওই সাথে একটু গোলাই ফেলবা। এটা কিন্তু মাস্ট গোলানো একটা ম্যাথ। ওই জন্য তোমাকে জানতে হবে প্রথমে গতিশক্তি সূত্রটা কি আর বিভব শক্তি সূত্রটা কি, দুইটা সূত্রের অনুপাত করলে দেখা যায় একটা সম্পর্ক আসে, এবং ওইটা যদি তুমি নিজের হাতে একবার করো, এক চান্সে তুমি একবার ম্যাথটা দেখতে পারলেই হয় তোমার ব্রেনে ওটা চলে আসবে। সো মিনিমাম এটা যেন 2 বার তুমি করো, ঠিক আছে? ওকে, এবার 16 নম্বর, এই যে এইখান থেকে যে কি পরিমাণ রোমান সংখ্যা দিয়ে আসে বহুপদী বহু নির্বাচনী যেগুলো আছে। দেখো, দোলক ঘড়িকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে যা ঘটে। একটা দোলক ঘড়ি, এটা হচ্ছে তোমার সারফেসে ছিল, প্রথমে সারফেসে থাকে একটা বিষয়, আর যখন পাহাড়ে নিয়ে যাওয়া হয়, যখন পাহাড়ে নিয়ে যাওয়া হয় একটা জিনিস এখানে সুন্দর করে এটা আমার সাথে সাথে মনে রাখো। হ্যাঁ, তো এখানে জি এর মান সবসময় 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার হয়, অর্থাৎ ভূপৃষ্ঠে। এটা হচ্ছে ভূপৃষ্ঠে। কিন্তু যখন তুমি ভূপৃষ্ঠ থেকে দোলককে তুমি ওই পাহাড়ে নিয়ে যাবা, তখন সাথে সাথেই তোমার জি এর মানও কমতে থাকে। অভিকর্ষ মানে মহাকর্ষ অভিকর্ষর ওই অধ্যায়ে যখন তোমরা পড়েছিলে দেখলা যে যত উপরে যায় অভিকর্ষ ত্বরণ আস্তে আস্তে কমতে থাকে, ঠিক তেমন মাটির নিচে গেলেও অভিকর্ষ ত্বরণ কমতে থাকে। তাহলে এখানে জি এর মান কম, এখানে জি এইচ এর মানটা অবশ্যই আমার ভূপৃষ্ঠের এই জি থেকে কম থাকে। এখন যখন জি এর মান কম হয়ে যায় তখন তোমার কি হয় দেখো, বলা হচ্ছে যে সময় লাভ করবে না। একটা জিনিস খেয়াল করবা, যখন উপরে যায় তখন সে সময় হারায়, আর সময় হারানো মানে ঘড়িটি তোমার ধীরে চলবে। কারণ কি দেখো ভাইয়া, টি এর সাথে জি এর কি সম্পর্ক, 2π × √, তোমার L/G। অর্থাৎ জি এর মান কম হইলেই দেখো, জি এর মান যত কম হবে টি এর মান তত বেশি হবে। অর্থাৎ জি এর মান যেই কম হবে তোমার টি এর মান কি হবে, সেই বেড়ে যাবে। তাহলে টি এর মান বাড়া মানে কি, দেখো এইটা মনে করো তোমার সেই ঘড়িটা এইভাবে ঘুরতেছে, ঘড়িটা তোমার এইভাবে যদি ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো এইভাবে যদি তোমার ঘড়ি ঘুরতে থাকে, ঘড়ি মূলত এইভাবে ঘোরে, আমি অ্যান্টি ক্লকওয়াইজে চিত্র আঁকাইছি, দেখো এইভাবে যদি ঘড়িটা ঘুরতে থাকে, তাহলে মনে করো পুরো জিনিসটা ঘুরতে তোমার পৃথিবীতে সময় নিচ্ছিল 2 সেকেন্ড। কিন্তু যেই জি এর মান কমে গেল তখন টি এর মান বেড়ে গেল না, যেই জি এর মান কমে যাচ্ছে টি এর মান বেড়ে যাচ্ছে, অর্থাৎ তখন টি এর মান দেখাচ্ছে 2 পয়েন্ট সামথিং চলে আসে, 2 পয়েন্ট তখন দেখা যাচ্ছে সামথিং চলে আসে। অর্থাৎ টি এর মান যেই বেড়ে গেল তার মানে এই জিনিসটা ঘুরতে আমার 2 সেকেন্ড সময় নিচ্ছিল। যেই টি এর মান বেশি অর্থাৎ এই জিনিসটা ঘুরতে একটু বেশি সময় নেয়, অর্থাৎ ধীরে 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 ঘুরবে। বোঝা গেল? অর্থাৎ সেখানে কি হবে, সময় হারাবে এবং ঘড়িটা ধীরে চলবে। বোঝাইতে পারলাম? ওকে, তাহলে এর অপশনটা কোথায় আছে ভাইয়া, দেখো 2 আর 3-এ, 2 আর 3-এ তোমার অপশন। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, নেক্সট, একটি সরল দোলকের ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের ভিতরে নিলে কি হবে? সরল দোলককে যদি তুমি একটা কৃত্রিম উপগ্রহের ভিতরে নিবা, কৃত্রিম উপগ্রহের ভিতরে নিবা যেটা তোমার ঘুরতেছে, অনবরত ঘুরতেছে, এটা সার্কেল, এটা যে অনবরত ঘুরতেছে, তাহলে কি হবে, একটা জিনিস খেয়াল করবা, সেখানে অভিকর্ষ ত্বরণ শূন্য হবে, সেখানে কি হবে, অভিকর্ষ ত্বরণ শূন্য হবে এবং দোলনকাল অসীম হয়ে যাবে। কারণ টি সমান সমান তুমি 2π × √L/G জানো। এখন এটার এইভাবে করা যায়, 2π × √L /√G। এখন যদি জি এর মান 0 হয় তাহলে কোনো কিছু বাই 0 মানে কি, সেটা অসীম, ইনফিনিটি। কোনো কিছু বাই 0 মানে কি, কোনো কিছু বাই 0 মানে হচ্ছে সেটা ইনফিনিটি। তাহলে যেই অভিকর্ষ ত্বরণ তোমার শূন্য হয়ে যাচ্ছে, তোমার দোলনকাল অসীম হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন তুমি দেখতে পারবে দোলনকাল অসীম মানে এত জোরে ঘুরবে তুমি দেখতেই পারবে না, অর্থাৎ মনে হবে সেটা কি, দোলকটি স্থির অবস্থায় আছে, ঘুরতেছেই না। বুঝা গেল? কারণ আমরা যখন দেখছিলাম একটা দোলনকাল এইভাবে ঘুরছে, তার সময় হচ্ছে 2 সেকেন্ড, তখন এটা চোখে দেখা যাচ্ছে যে হ্যাঁ 2 সেকেন্ড পরে একটা সার্কেল দিচ্ছে, হ্যাঁ 2 সেকেন্ড পরে একটা বার ঘুরতেছে। বাট যখন অসীম হবে দোলনকাল তখন তুমি মনে হবে জিনিসটা স্থির আছে। বোঝা গেল? তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, যার 3টাই অ্যান্সার। বোঝাইতে পারছি? ওকে, এখন 18 নম্বর, সরল দোলন গতি এবং বৃত্তাকার গতির সম্পর্কের ক্ষেত্রে। দেখো এদের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করছে, যেটা যশোর বোর্ড 2021 সালে দিছিল।
দেখো সরল দোলন গতির যে বিস্তারটা আছে, সরল দোলন গতির বিস্তার a আর বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a। দেখো এখন যদি তুমি এটা বৃত্তাকার ধরো, তো এই জায়গা থেকে এইটা হচ্ছে তোমার বৃত্তের ব্যাসার্ধ। আর তুমি সরল দোলকের বেলায় যখন আসবা, তখন সরল দোলককে যদি আঁকাও এইভাবে, এভাবে যখন আঁকাবা, তখন সরল দোলক যখন এইভাবে ঘুরবে, তখন দেখো এই যখন এইভাবে ঘুরতেছে, তখন এদের মাঝখানের দূরত্বটা কত? এদের মাঝখানের দূরত্বটা হচ্ছে তোমার বিস্তার a। অর্থাৎ ঠিক এটা যদি পূর্ণ চক্র একবার ঘুরতো, তাহলে এটা একটা বৃত্তের মতো হইতো। তো সেটা না ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে, মানে এটা কেন্দ্র করে এভাবে যদি ঘুরতো, তাহলে কেন্দ্র থেকে এটার দূরত্ব, অর্থাৎ তার বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা, তোমার সরল দোলকের ক্ষেত্রে তোমার সেটা বিস্তারের সমান। বুঝাইতে পারলাম? ওকে, তাহলে এটা সত্য মেনে নিলাম। এখন দেখো সুষম বৃত্তাকার এবং সরল দোলন গতির পর্যায়কাল একই হয়। ইয়েস, একটা পুরো বৃত্ত ঘুরতে যে সময় নেয়, সরল দোলকও সেই একই কাজ করে, যে পুরো জিনিসটা ঘুরতে একই সময় নেয়, অর্থাৎ তাদের পর্যায়কাল একই, তাদের পর্যায়কাল একই। এখন দেখো কি বলছে, সরল দোলন গতির কৌণিক কম্পাঙ্ক অর্থাৎ ওমেগা এবং সুষম বৃত্তাকার গতির কৌণিক দ্রুতি একই হয় না। না, একই হয়, এখানে না বলে ভুল করে দিছে, দেখছো? এইটাও যা এইটাও প্রায় একই হয়। কি হয়? একই। তাহলে যেই না বলছে সেই আমি এটা লিখতে পারবো না। তাহলে 1 আর 2 হচ্ছে আমার অপশনে, 1 আর 2 হচ্ছে আমার অপশনে। ক্লিয়ার? তাহলে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, তাহলে এটা একটু দেখে নিও। ওকে, এইবার 19 নম্বর দেখো। 19 নম্বর ম্যাথে বলেছে সরল সন্ধিত স্পন্দনশীল কণার সর্বোচ্চ অবস্থান। দেখো সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ অবস্থান মানে কি? x এর মান কত বলো তো? সর্বোচ্চ অবস্থান x এর মান কত হয়? x হচ্ছে তোমার বিস্তারের সমান। ঠিক আছে, এখন ওই সাম্য অবস্থার মধ্যে দশা পার্থক্য কত? একটা জিনিস খেয়াল রাখবা, যখন তুমি সরল দোলকের এই জিনিসটা আঁকবা, তখন যদি এইটা বলা হয় এর সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ অবস্থানই x = তোমার a এর সমান হয়ে যায়, আর এদের ভিতরে দশা পার্থক্য হয় তোমার π/2, দশা পার্থক্য হয় π/2। অর্থাৎ সরল দোলক যখন প্রান্তে থাকে তখন তার দশা পার্থক্য এইভাবে চাইতে পারে যে সরল দোলক প্রান্তে থাকলে কি হয়, সরল দোলক প্রান্তে থাকলেও দশা পার্থক্য তোমার π/2 হবে। অথবা যদি বলে সর্বোচ্চ অবস্থানে বা সাম্য অবস্থার মধ্যে দশা পার্থক্য কত, তখনও সেটা কত? π/2। ঠিক আছে, তাহলে অপশন কোথায় আছে π/2? বি নম্বরে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের আবার বাসার কাজ থাকলো। ঠিক আছে, এখন দেখো 20 নম্বর। আচ্ছা 20 নম্বর দেখো, একটি স্প্রিং এর ওপরের প্রান্ত আটকানো এবং অপর প্রান্তে 0.25 কেজি ভরের একটি গোলক ঝুলানো আছে। ঠিক আছে, গোলকটিকে সাম্য অবস্থা হতে এত মিটার উপরে, অর্থাৎ আচ্ছা এটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো ভাইয়া, এই জায়গাটা হচ্ছে তোমার সাম্য অবস্থা, আর ঠিক তার এত মিটার উপরে, অর্থাৎ এই যে দূরত্বটা, এটা হচ্ছে তোমার বিস্তার। তার মানে এর বেশি আর উঠতে পারে না, এর বেশি আর উঠতে পারে না। আই গেস এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তখন এর বেশি যখন উঠতে পারে না, তখন এইটাই হচ্ছে তোমার বিস্তার, অর্থাৎ বিস্তার কত? 0.08 মিটার। আচ্ছা একটা জিনিস পাইছি। এখন দেখো বলছে এর উপরে উঠে ছেড়ে দেওয়া হলো। এখন স্প্রিং এর গতির সরণ বনাম সময় গ্রাফটি নিচে দেওয়া হলো। এখন তোমাকে গোলকটির সর্বোচ্চ ত্বরণের মান বের করতে হবে। এখন দেখো এর যদি তুমি হচ্ছে তো সর্বোচ্চ ত্বরণ বের করতে যাও, ত্বরণ সমান সমান কি? -ω²a, সর্বোচ্চ ত্বরণ -ω²a। তোমাকে সূত্র শেখানো হয়েছিল a সমান সমান -ω²x, কিন্তু সর্বোচ্চের জন্য x টা তোমার a এর সমান হয়। তাহলে দেখো এইটা, এখানে তোমার a এর মান পাওয়া গেছে, কিন্তু দেখো তো ভাইয়া ওমেগাকে যদি তুমি রিপ্লেস করো, তাহলে 2π/t লিখতে পারো, তার স্কয়ার ইনটু a। এখন ভাইয়া তুমি যদি t এর মানটা বের করতে পারো, পর্যায়কালটা, তাহলে ইজিলি ম্যাথটা তুমি করতে পারবা। দেখো কিভাবে বের করব। পুরো একটা বৃত্ত সম্পূর্ণ হইতে যে সময় নেয় সেটা হচ্ছে সেই তরঙ্গের বা সেই দোলকের পর্যায়কাল। তাহলে আমরা এখন দেখব যে একটা বৃত্ত সম্পূর্ণ হয় কিভাবে। দেখো এখান থেকে কাট করো আর এখান থেকে কাট করো, এবং এই দুটোকে যদি তুমি ঘোরায় এক জায়গায় করো, তাহলে এটা একটা বৃত্তে পরিণত হবে। অর্থাৎ একটা বৃত্ত সম্পূর্ণ হতে কত সেকেন্ড সময় লাগছে? এখান থেকে এইটা হচ্ছে তোমার 2 সেকেন্ড, 0.2 সেকেন্ড, আর এখান থেকে এইটুকু হচ্ছে তোমার 0.2 সেকেন্ড। তাহলে টোটাল গেল কত? 0.2 0.4 সেকেন্ডের কথা।
কত গেল 0.4 সেকেন্ড। এখন তুমি শুধু মানটা বসিয়ে দিবা ভাইয়া, কি করবা মানটা বসাবা। দেখো 2 পাই বাই তোমার পর্যায়কাল কত আসলো, পুরো পর্যায়কাল 0.4 সেকেন্ড পাইলাম হচ্ছে এখান থেকে, তাহলে এখানে 0.4 সেকেন্ড বসাই দিবা এবং গুণ তোমার a এর মান 0.08। তাহলে যদি মান বসাও, দেখো এই ক্যালকুলেশনটা করবা এমন ভাবে, এর স্কয়ারটা দেখো ক্যালকুলেশনটা এমন ভাবে করবা যেন পাইটা তোমার না কাটা যায়, কি হয় পাইটা তোমার যেন না কাটা যায়। তাহলে দেখো 2 এর স্কয়ার ডিভাইডেড বাই 0.4 এর স্কয়ার ইনটু তোমার 0.08, তাহলে কত আসলো মাইনাস তোমার 2, আর পাই আমি কাটি নাই অর্থাৎ পাই স্কয়ার, আর তোমার ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যানসার তোমার কি আসলো ভাইয়া -2 পাই স্কয়ার মিটার পার সেকেন্ডের স্কয়ার, এটা হচ্ছে তোমার অ্যানসার। তুমি কি বুঝতে পারছো? দেখো প্রথমে আমি সর্বোচ্চ কতটুকু সরণ হয়েছে, সর্বোচ্চ সরণটাই তোমার হচ্ছে বিস্তার, আর পরবর্তী আমরা সূত্রটা খুঁজে নিলাম সর্বোচ্চ ত্বরণের সূত্র কি, সেটা হচ্ছে a = -ω²a। কিন্তু ভাইয়া ওমেগার, আমি তো a এর মানটা জানি, ওমেগার মান জানি না, ওমেগাকে আমরা রিপ্লেস করছি t দ্বারা, তাহলে 2π/t। এখন ভাইয়া পর্যায়কাল তো কোথাও বলা নাই, এই চিত্রের মাঝখানে পর্যায়কাল আছে। পর্যায়কাল কাকে বলে? একটা সম্পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হইতে যে সময় নেয় সেটা হচ্ছে তোমার পর্যায়কাল। তাহলে তুমি দেখবা এখান থেকে এই যে এইটুকু কাট করো, কাট করে যখন একবারে নিয়ে আসবা তখন একটা সার্কেলে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? সার্কেলে। এবং এই সার্কেলটা পরিণত করতে কত সময় লাগছে দেখো, 0.2 সেকেন্ড থেকে 0.4 সেকেন্ড। তাহলে তুমি কি করবা 0.6 সেকেন্ড থেকে 0.2 সেকেন্ড বাদ দিয়ে দাও, তাহলে তোমার পর্যায়কাল আসলো 0.4 সেকেন্ড। আমি কি এই বিষয়টা বুঝতে পারলাম? এখন যেই তুমি টি এর মান পেয়ে গেছো তখন মানটা বসাই দিলে, কিন্তু অপশনে দেখো কোথাও পাই কাটে নাই, কোথাও পাই কাটে নাই, এই জন্য আমি এখানে পাই কাটি নাই, মানটা বসাই ক্যালকুলেশন করছি পাই রেখে। বুঝতে পারছো? এইগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের, কুমিল্লা বোর্ড 2016 সালে আসছিল, আর কখনো রিপিট আসে নাই, এইবার হয়তোবা দিতে পারে। হ্যাঁ দেখো 22 নম্বর হচ্ছে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি, রাজশাহী বোর্ড 2016 সালে আসছিল। এবং এটা আমি বলবো যে আমি তোমাদের লেভেলে থাকার সময়টা কি করছিলাম, যখন বুঝতে পারি নাই তখন টানা মুখস্থ করছি, টানা। কিভাবে দেখো ভাইয়া, যে পৃথিবীর ব্যাস বরাবর, দেখো এটা যদি তোমার পৃথিবী হয় আর এটা যেমন পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে এটা তোমার ব্যাস, কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে তোমার ব্যাস। এখন এটা যদি তোমার ব্যাস হয় তাহলে এর গতিটা কি হবে, এর ভিতর দিয়ে এই সুড়ঙ্গ দিয়ে যদি কোনো কিছু তুমি ফেলে দাও নিষ্পানে, তখন এর গতিটাই হবে পর্যায়বৃত্ত গতি, একদম নির্দিষ্ট পর্যায় করতে করতে নিচে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে এই গতিটা পর্যায়বৃত্ত গতি, এবং এটা স্পন্দন গতি, এবং এটা সরল রৈখিক গতি, এই তিনটাই। তাহলে পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যবস্তুর গতি, যখন পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যবস্তু মানে এর সুড়ঙ্গের ভিতর দিয়ে যাচ্ছে, তখন তিন ধরনের গতি পাওয়া যায়। কয় ধরনের মনে রাখো? পর্যায়বৃত্ত গতি পাওয়া যায়, স্পন্দন গতি পাওয়া যায়, এবং সরল রৈখিক গতি পাওয়া যায়। বুঝতে পারছো? তাহলে যখন পৃথিবীকে সুড়ঙ্গ করবা ঠিক মাঝ বরাবর, এবং ওর ভিতরে কোনো বস্তু যদি ফেলে দাও, তাহলে সেই কয় ধরনের গতি প্রাপ্ত হয়? তিন ধরনের। সেই তিন ধরনের গতি হচ্ছে এখানে বলা আছে। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কোনটা? ডি নাম্বার। চলো পরবর্তী প্রশ্ন 23 নম্বর। সরল সন্দিত স্পন্দনে স্পন্দিত কোনো কণার বারবার স্পন্দিত হবার কারণ কি? বারবার স্পন্দিত হবার কারণ কি? দেখো একটা জিনিস তোমরা সেই জড়তা, স্থির জড়তা, গতি জড়তা পড়ছো না, এখানে সেই টপিকসটা আসবে। দেখো যখন একটা জিনিস মনে করো চলতেই থাকছে, একটা জিনিস চলতেই থাকছে, একে যদি কেউ বাধা না দেয়, সে সবসময় চাইবে যে চলতেই থাকে, আমি চলতেই থাকি। হ্যাঁ, তো এই স্পন্দিত কণার বারবার স্পন্দিত হওয়ার কারণ হচ্ছে একটা, এর শুরুর দিকে গতিশীল ছিল, এবং গতিশীল থাকলে তার ভিতরে একটা গতির জড়তা থাকে, যে আমি সবসময় গতিশীলই থাকি। বুঝতে পারছো? তাহলে এর গতি জড়তার কারণে এ বারবার স্পন্দিত হয়, এবং এর একটা প্রত্যায়নক বল আছে। প্রত্যায়নক বল কি? একটা বলকে তুমি যখন ফোর্স দিয়ে ছেড়ে দিচ্ছ, তখন সে তুমি যদি টানো সে নিজের দিকে প্রত্যায়নক বল নিবে, তুমি যদি ঠেলো সে আমার দিকে প্রত্যায়নক বল দিবে। বুঝতে পারছো? তাহলে এখানে দুইটা বল কাজ করে, একটা হচ্ছে গতি জড়তা আর একটা হচ্ছে প্রত্যায়নক বল। কেন বারবার স্পন্দিত হয়? এই দুইটা জিনিসের কারণে। স্থির জড়তার কাজ কি? যে কোনো বস্তু স্থির আছে, ওকে স্থির রাখারই ট্রাই করে। বুঝতে পারছো? তো ওর এখানে কোনো কাজ নাই। সি নাম্বার তোমার অপশনে আছে, মেরে দিলাম। এখন দেখো 24 নম্বর। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে? একটা জিনিস খুব ইন্টারেস্টিং ম্যাথ, এবং তোমাকে বলবো এটা 3 স্টার। দোলনকাল কত? এখন দেখো ভাইয়া,
তো দোলনকাল টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। দেখো এই তোমার দোলনকাল আর জি এর একটাই সম্পর্ক, এই জন্য বারবার এই সূত্রটা তোমরা দেখতেছো। হ্যাঁ, টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। এখন পৃথিবীর কেন্দ্রে বলো তো, এই পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? এই পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? অভিকর্ষ ত্বরণের অধ্যায় করানো আছে। এটা হচ্ছে জি ইকুয়ালস টু যখন পৃথিবীর কেন্দ্র যায় তখন জি এর মান শূন্য হয়। পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, শুনেছো? হ্যাঁ, তাহলে জি এর মান যদি শূন্য হয় তখন দেখো তো ভাই কি হয়, 2 পাই ইন্টু রুট ওভার এল বাই রুট ওভার জি এর জায়গায় শূন্য, তখন কি হয়ে যায়? এটা ইনফিনিটি হয়ে যায়। কি হয়ে যায়? এটা ইনফিনিটি হয়ে যায়। তো এটা কি হবে? তখন তোমার অসীমে চলে যাবে। কিসে যাবে? অসীমে। দেখো এটা তোমার ডি নম্বর অপশনে আছে। কোথায় আছে এটা? তোমার ডি নম্বর অপশনে। তাহলে দেখো ভাইয়া 25, একটি সরল দোলক ভূপৃষ্ঠে 0.75 সেকেন্ডে একবার টিক দেয়, দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত? আচ্ছা, আমার এখানে কি বল হচ্ছে আসরে আজান দিচ্ছে, তো আমি আসরে আজানের জন্য তোমাদের কাছে 2 মিনিট ব্রেক চাইছি, ঠিক আছে? ওকে, দেখো আজানের যে ব্রেকটা দিছিলাম সেটা সমাপ্ত হলো। এখন আমরা আবার প্রশ্নটি পড়ি। দেখো 25 নম্বর এমসিকিউ ছিল, একটি সরল দোলক ভূপৃষ্ঠে 0.75 সেকেন্ডে একবার টিক দেয়। এই শব্দটার সাথে তোমরা মিল নিয়ে একবার টিক দিয়া, দুইবার টিক দিয়া, টিক শব্দটার সাথে মিল নাও। দেখো মিলে নাও, একবার টিক দেয় দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত? সর্বনাশ করবে এখানে যে একবার টিক দিয়া মানে কি। দেখো ভাইয়া, যখন একটা দোলক তোমার একবার টিক দেয় তখন মনে করবা সে পর্যায়কালের হাফ সময় যায়, মানে একটা পর্যায় সম্পন্ন করতে অর্ধেক সময় একবার টিক দেয়। তো দুইবার টিক দিলে সে পর্যায়কালের সমান যায়। মনে রাখবা, দুইবার টিক দিলে পর্যায়কালের সমান যায়। কত দূর যায়? পর্যায়কালের সমান যায়। মনে রাখো এটা, যে দুইবার টিক দিলে সে কতটুকু যাবে? সে পর্যায়কালের সমান যাবে। তাহলে এই শব্দটাটিও মনে রাখবা। তো একবার টিক দিলে যদি 0.75 সেকেন্ড যায়, তাহলে দুইবার টিক দিলে কতটুকু যায়? পর্যায়কালের সমান যায়, অর্থাৎ 0.75 ইন্টু 2 করো, কত আসে? 0.75। দেখো 0.75 ইন্টু 2 যদি তুমি করো তাহলে তোমার কাছে আসে 1.5। কত? 1.5 সেকেন্ড। তো একটা জিনিস খেয়াল করো, তুমি কখনো যেন এইভাবে কনফিউশনে হবে না যে ভাই পর্যায়কাল তো বেশিরভাগই সময় দেখো 2 সেকেন্ড আসে, এটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে, অন্যান্য দোলকের তো এক পর্যায়কাল আসবে না, তাই না? তাহলে এটা একটু মনে রাখো যে একবার টিক দিলে পর্যায়কালের অর্ধেক সময় যাবে, দুইবার টিক দিলে সে পর্যায়কালের সমান যাবে। অর্থাৎ দুইবার টিক দিয়ে কতটুকু সেকেন্ড সময় নাই সে? 1.5, তাহলে তার পর্যায়কাল হচ্ছে 1.5 সেকেন্ড। সো পর্যায়কাল বের হয়ে গেল। তো পর্যায়কাল বের হলে দোলকটির কার্যকর দৈর্ঘ্য বের করতে পারবা কোন সূত্র দিয়ে? ওই সেই একই সূত্র, টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার তোমার এল বাই জি। অর্থাৎ এল এর মান যখন তুমি বের করবা, দেখো এরা মনে আসে টি স্কোয়ার ইন্টু জি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তো এখন মানটা বসাও, টি এর মান হচ্ছে 1.5 তার স্কোয়ার ইন্টু জি এর মান 9.8 আর তোমার 4 ইন্টু 3.14 তাহলে কত মান আসে? ক্যালকুলেশন করে দাও এটার, যে 1.5 তার স্কোয়ার ইন্টু 9.8 ডিভাইডেড বাই তোমার 4 গুণ 3.14 অ্যান্সার আসে তোমার 1.75। ও আচ্ছা, আমি এই তো এর স্কোয়ার দিইনি, সর্বনাশ কোন জায়গায় করেছি দেখো। তাহলে এটা যদি করা হয়, দেখো এর স্কোয়ার দিব, স্কোয়ার দিলেই তোমার আসবে 0.5585, ঠিক আছে? তো এরকম 0.5585 এটা আসবে তোমার মিটার এককে, বাট অপশনে দেখো তোমার 1 বাড়িয়ে দেওয়া 0.55, এইটা 5কে এখানে 1 যোগ করে কি হয়েছে? এটা 8কে 9 বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে অ্যান্সার তোমার সি অপশনে। কোনো সন্দেহ আছে এটি? কোনো সন্দেহ নেই, কিন্তু ক্যালকুলেশন আমার মতো ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, এইবার 26 নম্বর দেখো, কোন সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য 1.96 গুণ করলে এর দোলনকাল কত হবে? কার্যকর দৈর্ঘ্য যদি 1.96 গুণ করি তাহলে দোলনকাল কত হবে? দেখো দোলনকালের সাথে তোমার পর্যায়কাল দৈর্ঘ্যের কি সম্পর্ক ছিল? 2 পাই ইন্টু তোমার রুট ওভার এল বাই জি, অর্থাৎ টি সমানুপাতিক রুট ওভার এল। এখান থেকে টি সমানুপাতিক রুট ওভার এল বের করে নিলাম। এখন করবা কি? দেখো যদি টি ড্যাশ করি এবং এলটা পরিবর্তন করা হয়েছে 1.96 এল। হ্যাঁ, তা এখন দেখো তুমি টি ড্যাশ সমানুপাতিক এই যে রুট ওভার 96
1.96 করো, যদি করো তাহলে আসবে তোমার 1.4, কত আসবে তোমার কাছে আসবে হচ্ছে 1.4 ইন্টু রুট ওভার এল, অর্থাৎ পর্যায়কাল হবে 1.4 গুণ। তোমার যদি দৈর্ঘ্য 1.96 গুণ করা হয়, পর্যায়কাল আসবে 1.4 গুণ। হ্যাঁ, তাহলে অপশনে তোমার হচ্ছে ডিতে। ওকে, তাহলে অ্যান্সারটা খুবই সুন্দর ছিল। পরবর্তী ম্যাথ দেখো, সরল সন্ধিত স্পন্দন সম্পূর্ণ কোনো কণার সমীকরণ দেওয়া আছে a সমান সমান a sin ওমেগা t। এখন তোমাকে বলছে বেগ সময় লেখচিত্র হবে কোনটা। একটা জিনিস খেয়াল করবা যে তোমার কাছে তিনটা লেখ আসবে এরকম, বেগ সময়ের জন্য একটা, বেগ সময় একটা, তারপরে তোমার ত্বরণ সময় একটা, ত্বরণ সময় লেখ আসবে একটা, আর আসবে সরণ সময় লেখ। কি বললাম? সরণ সময় লেখ। এই তিনটা লেখ তোমার লাগবে। বেগ সময়ের লেখটা কেমন হয় দেখো ভাইয়া, শুরুর দিকে বেগ বেশি থাকে। কি থাকে? শুরুর দিকে তোমার বেগ বেশি থাকে, অর্থাৎ এই বেগ আস্তে আস্তে কমতে থাকে, একবার কমতে থাকে, তারপর আবার বাড়ে, আবার কমে, এইভাবে চলতে থাকে। এটা হচ্ছে তোমার বেগ সময়, এটা বেগ সময়। আরেকটা জিনিস খেয়াল করো, এবার ত্বরণ সময়ের লেখ, আগে সরণ সময়টা দেখাই। দেখো সরণ সময়ের লেখটা কেমন হয়, শুরুর দিকে সরণ একদম 0, তারপরে সরণ আস্তে আস্তে বাড়তে থাকে, যখন পর্যায় মানে বিস্তারের সমান হয় তখন আর বাড়ে না, ঠিক এইভাবে যাই, এইভাবে বাড়া কমা উঠতে উঠতে যায়। ঠিক আছে, তাহলে এটা তোমার সরণ আর সময়, সরণ আর সময়। কিন্তু যখন ত্বরণের গ্রাফটা আঁকবা, দেখো আমি আগেও লিখে আসছিলাম ত্বরণ সরণের বিপরীত, মানে বিপরীতমুখী কিন্তু সমানুপাতিক, তাই না? দেখো যখন এটা করলা, যখন সরণ উপর থেকে গেছে, ত্বরণ ঠিক ওইভাবেই কিন্তু বিপরীত দিক থেকে যাবে, ওই একইভাবে ঢেউ কাটবে, একই বিন্দু থেকে কাটবে, কিন্তু বিপরীত দিকে। দেখো এ উপর থেকে নিচে আর এ নিচ থেকে উপরে, এতটুকু পার্থক্য। তাহলে এখন আমার চাইছে বেগ সময়। বেগ সময় দেখো এই যে এই ঢেউটা এখানে আছে, ঠিক আছে? তাহলে এইটা কিসের বলো তো? এই দেখো ভাইয়া, বি নম্বরটা হচ্ছে তোমার ত্বরণ সময়ের। কিসের? ত্বরণ সময়ের। আর এটা হচ্ছে তোমার সরণের, এটা হচ্ছে তোমার সরণের, আর এটা কোনো কিছুরই না। ঠিক আছে, ওকে, তাহলে তিনটা লিখি দেখাই দিলাম, এই তিনটা একটু দেখে নিও। ওকে, এবার দেখো সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। খুবই, সেকেন্ড দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড, এটা কেউ বলুক বা না বলুক সবাই জানে। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 2021 সালে আসছে। তো কম্পাঙ্কের সাথে তোমার এখানে কিন্তু কৌণিক কম্পাঙ্ক বলে নাই, শুধু কম্পাঙ্ক বলছে। খেয়াল রাখবা, কৌণিক কম্পাঙ্ক আলাদা, কম্পাঙ্ক আলাদা। কম্পাঙ্কর সাথে টি এর সম্পর্ক দেখো কি, যে এফ সমান সমান, তুমি ছোটবেলায় পড়ে আসছো 1/t, 1 কি পড়ে আসছো? টি। এখন 1/2 সেকেন্ড, অর্থাৎ 0.5 হার্টজ। কি? হার্টজ, 0.5 হার্টজ। কোথায় আছে? এই যে এই নম্বর অপশনে। চলো পরবর্তী ম্যাথ। এখন দেখো 29, সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার গতির সমীকরণ দেওয়া আছে y সমান সমান 10 sin ওমেগা টি। কি রয়েছে দেখো, 10 sin ওমেগা টি। আচ্ছা, 10 sin ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, এখন বলছে পর্যায়কাল দেওয়া রয়েছে 30 সেকেন্ড। ওকে, পর্যায়কাল 30 সেকেন্ড, এবং সরণ দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। সর্বনাশ করেছে সেন্টিমিটার দিয়ে, মিটার করে নেব। তাহলে কৌণিক কম্পাঙ্ক কত? তোমার কাছে চাইছে কৌণিক কম্পাঙ্ক কত। দেখো ভাইয়া, যখন তুমি কৌণিক কম্পাঙ্কটা বের করবা, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা, ওমেগার মান বের করা লাগবে। সেক্ষেত্রে তোমার পর্যায়কাল টি এর মান দেওয়া রয়েছে 30 সেকেন্ড। ঠিক আছে, এবং আদি সরণ 5 সেকেন্ড। দেখো সরণ হচ্ছে x, সেটা কত? 5 সেন্টিমিটার, 5 গুণ 10⁻²² মিটার করে দিলাম। এখন ওখান থেকে তুমি বিস্তার পাচ্ছ a সমান সমান 10 মিটার। দেখো যা যা দেওয়া আছে আমি তুলে নিছি, যা যা দেওয়া আছে আমি তুলে নিছি। এই সেন্টিমিটারকে আমরা মিটারে করে নিলাম। এখন কৌণিক কম্পাঙ্ক কত? কৌণিক কম্পাঙ্ক তুমি যদি পাইতে চাও তাহলে কিভাবে পাবা? এটা হচ্ছে বিস্তার, এটা টি, এটা এক্স। কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইজ ইকুয়াল টু তোমার 2π/t। এতগুলো মান লাগতেছে না, তারপরে কেন দিল? পরবর্তী ম্যাথ আসবে তাই। দেখো যদি তুমি এটা করো তাহলে তোমার কাছে আসবে 2π, টি এর মান কত? 30 সেকেন্ড। 30 সেকেন্ড এখানে বসিয়ে দাও, অ্যান্সার আসবে π/15 রেডিয়ান পার সেকেন্ড। শুধু একটা মান দিয়েই ম্যাথটা তোমার হয়ে যাচ্ছে। কিন্তু এটা একটা বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে আরেকটা থাকবে, ওই যে উদ্দীপক দেওয়া থাকে না, বলেন নিচের দুটো প্রশ্নের অ্যান্সার করো, সেটা এই কোয়ালিটির। তো এটা হচ্ছে π/15 রেডিয়ান পার সেকেন্ড। পরবর্তী ম্যাথ দেখো, এই একই জিনিস দেওয়া আছে, আমি বললাম না এটা উপরে কোনটা নিচে কোনটা এমন থাকে। তো এখানে এবার চাইছে তোমার সর্বোচ্চ বেগ কত। সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স। সর্বোচ্চ বেগ কি? ভি ম্যাক্স সমান সমান কত? ভি ম্যাক্সের সূত্র কি? দেখো ভি ম্যাক্সের সূত্র হচ্ছে
তোমার যদি সর্বোচ্চ বলে ভি ম্যাক্স সমান সমান ওমেগা এ হয়, কি ওমেগা এ। এখন দেখো ওমেগার মান হচ্ছে তোমার 2π/t, আর এ এর মান তো এই এ এর মান দেখো কত লেখা ছিল, এ এর মান 10, বিস্তার হচ্ছে 10। তাহলে এখন দেখো ভাইয়া 2π, টি হচ্ছে কত 30 সেকেন্ড, টি কত 30 সেকেন্ড, এ এর মান কত 10। তাহলে যদি তুমি কাটাকাটি করো, এটা কাটো এটা কাটো, তাহলে মান আসে 2π/3 ইন্টু পাই, তাহলে 2π/3 ইন্টু 3.1416 কত আসে 2.0944, 2.0944 এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। কোথায় আছে 2.0944, ওই দেখো 2.09 দেওয়া আছে কিন্তু 44টা বাদ দিয়ে দিছে, দরকার নেই। তাহলে এটা বোঝো নাই যে এই ক্যালকুলেশনটা কিন্তু খুবই দরকার এবং তোমাদের সম্ভাবনা আছে হ্যাঁ আসার। তাহলে দেখো 31 এবং আমরা খুবই শেষের দিকে। দেখো প্রদর্শিত তরঙ্গে পি ও কিউ বিন্দুর দশা পার্থক্য নির্ণয় করো। এখানে খুবই একটা জিনিস, এখন তোমাকে এতটুকু বলি, যদি একটা জিনিস পুরো একটা বৃত্ত সম্পূর্ণ করে সে কতটুকু মানে দূরত্ব অতিক্রম করে, কতটুকু দূরত্ব অতিক্রম করে, সে 2π অতিক্রম করে, কত পাই 2π। আর এটা কিভাবে হয় দেখো, এখান থেকে যদি একটা তোমার তরঙ্গ আঁকায়, তো তরঙ্গর একটা পূর্ণ তরঙ্গকেই একটা বৃত্ত আকারে কল্পনা করা যায়, পূর্ণ তরঙ্গকে। দেখো এই পূর্ণ তরঙ্গটা কখন হয়, যখন এইভাবে দিয়ে ঠিক এই পর্যায়ে আসে, ঠিক এই পর্যায়ে, তার মানে এই জিনিসটাকে কেটে এই জায়গায় একটা গোল্লা বানানো যায়, একটা বৃত্ত বানানো যায়। তাহলে এইটুকুকে বলা হয় যে 2π, এটুকু কত বলা হয় 2π বলা হয়। এরকম যদি আরো একটা যায়, দেখো এরকম যদি আরো একটা যায়, তাহলে এখান থেকে তোমার এতটুকু, একে আবার বলবো কি 2π। তাহলে যদি এইরকম একটা দূরত্ব অতিক্রম করে তাহলে 2π কতটা হলো, এভাবে হিসাব করবা। তো এখন দেখো পি এর কাটিং পয়েন্ট হচ্ছে এখানে, আর কিউ এর কাটিং পয়েন্ট হচ্ছে এখানে। তো এখান থেকে এখানে একটা কাট পয়েন্ট, আর এখান থেকে এখানে একটা কাট, তাহলে এই দশা পার্থক্যটুকু হচ্ছে 2π, আর তোমার এইটুকু হচ্ছে 2π। তাহলে মোট কত হলো 4π, মোট কত হলো 4π। বুঝতে পারছো? ওকে, চলো এবার আসি সরল দোলকের ক্ষেত্রে লেখচিত্র হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ লেখচিত্র, কিন্তু এখানে প্রশ্নে একটু গড়মিল আছে। কেমন দেখো ভাইয়া, যে টি এর সাথে জি এর সম্পর্ক কেমন, দেখো তুমি যদি টি স্কোয়ার করো তাহলে এটা হয় 4π² ইন্টু L/জি, অর্থাৎ টি স্কোয়ার ব্যস্ত অনুপাতিক জি, তার মানে জি এর সাথে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। যদি এরকম সম্পর্ক যদি ব্যস্ত অনুপাতিক হতো তাহলে চিত্রটা কেমন হতো বলতো, যদি এটা 1/জি হয়, 1/জি হলে আবার সমানুপাতিক হয়ে যাবে, 1/জি হলে কি হবে সমানুপাতিক হবে। শুধু যদি জি হয় আর এটা যদি তোমার টি স্কোয়ার হয় তাহলে সম্পর্কটা হবে এই রকম কার্ভ আকৃতির, এমন কার্ভ আকৃতির। তাহলে এরকম কার্ভ আকৃতির কোনটার সাথে আছে, এই যে তোমার 3 নম্বর অপশনের সাথে আছে। কিন্তু প্রবলেম হচ্ছে দেখো এই 3 নম্বর অপশন এডকো নাই, এইটা কখন সঠিক হতো, এটা একটু ভুল আছে কেন, কারণ এটা যদি 1/জি আকার হতো, দেখো টি স্কোয়ার 1/জি এর সাথে কিন্তু সমানুপাতিক, কিন্তু শুধু জি এর সাথে ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবা। তাহলে কি হবে, যদি তোমার এই গ্রাফটা এমন আঁকাতে হতো যে এটা 1/জি দেওয়া আছে আর এটা শুধু টি স্কোয়ার দেওয়া আছে, তাহলে কিন্তু এটা সোজা হতো, কারণ 1/জি এর সাথে টি স্কোয়ার তোমার সমানুপাতিক, কিন্তু শুধু জি এর সাথে কি ব্যস্তানুপাতিক, ওই জন্য এই সম্পর্কটা সত্য। কিন্তু এই জায়গাটা সত্য হয়নি কেন, 1/জি আর জি দেওয়া থাকলে হতো, তার মানে এটাও সত্য না এটাও সত্য না, কিন্তু অপশনে এরকম কোনো কিছু দেওয়া নাই। এরকম যদি দেওয়া থাকে তাহলে তোমার করণীয় হবে কি, 3 নাম্বার আছে এবং অন্য একটা কোনো ভুল ক্রমে হওয়ার কথা ছিল বাট হয়নি, তার সাথে মেরে দেবা, কোনো উপায় নাই। তুমি চাইলে এখন 2ও মারতে পারো, তুমি চাইলে এটাও মারতে পারো, কিন্তু সবগুলো মারতে পারবে না, হ্যাঁ, কারণ তুমি মারতেছো শুধুমাত্র 3কে দেখে, অপশন এটা সবার জন্য মার্ক দিয়ে দিবে, ঠিক আছে। তবে শুধু অ্যান্সার কোনটা 3 নাম্বার, খেয়াল রাখো। এখন দেখো সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় কোনটা, একদম টানা সরল দোলক টি এর সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। কি করা যায়, পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা পসিবল কিসের সাহায্যে, সরল দোলকের সাহায্যে, ঠিক আছে। এটা একটা বেসিক ছিল। দেখো জি টি স্কোয়ার লেখচিত্রের প্রকৃতি নির্ণয় করা যায়, একটু আগেই করে আসলাম, এই যে টি স্কোয়ার আর জি এর সমানুপাতিক, কে ব্যস্ত অনুপাতিক চিহ্ন, কারণ টি স্কোয়ার ব্যস্ত অনুপাতিক 1/জি, অর্থাৎ গ্রাফটা কেমন হবে, এটা যদি শুধু জি হয় এটা যদি টি স্কোয়ার হয় তাহলে এই কার্ভ আকৃতির আসে, বুঝতে পারলাম। ওকে, দেখো এটা বিতে আছে। পরবর্তী দেখো 35, y = a sin omega t, কণাটির সরণ হলে, অর্থাৎ সরণের
সমীকরণ দেওয়া আছে। এখন ত্বরণ বনাম সময় লেখচিত্র কোনটা হবে? তো এই সরণ থেকে তোমাকে আগে ত্বরণ বের করতে হবে। আমি বলেছিলাম সরণের অন্তরীকরণ করলে বেগ পাবা, বেগের অন্তরীকরণ করলে ত্বরণ পাবা, তাই না? তাহলে এর প্রথমে অন্তরীকরণ করলে আমরা বেগ পাবো। বেগ সমান সমান কি হবে দেখো তো ভাইয়া, সাইন হলে তোমার ওমেগা এ, সাইনের অন্তরীকরণ করলে কজ ওমেগা টি। আর এবার যদি এটারে করো তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তাহলে এইটা হচ্ছে জিনিস। তাহলে এইটা অবশ্যই কেমন হবে, ও শিট, দেখো অবশ্যই কেমন হবে, একটু আগেই গ্রাফগুলো আঁকিয়ে দিয়েছিলাম। এটা এর ঠিক উল্টাটা হবে। এর ঠিক কি হবে, উল্টাটা। যদি এইটা তোমার হয় এই কোয়ালিটির, এটা আমি সরণের জন্য আঁকতেছি, এটা সরণ, আর এটা যদি তোমার সময় হয় তাহলে সরণ সময়ের গ্রাফটা হয় ঠিক এমন। হ্যাঁ, কিন্তু ত্বরণের যেই গ্রাফটা আঁকবা, দেখো ত্বরণের যেই গ্রাফটা আঁকবা, ত্বরণ সরণের ঠিক বিপরীতের দিকে যাবে। ঠিক কি বিপরীত, অর্থাৎ এটা যদি তোমার ত্বরণ হয় এটা তোমার মাইনাস ত্বরণ, এটা টি। এটা তোমার যদি এক্স সরণ হয় এটা হবে মাইনাস এক্স সরণ। তাহলে সরণের গ্রাফ উপর দিয়ে যায় আর ত্বরণের গ্রাফ নিচ দিয়ে যায়, কিন্তু এখানে এটা অ্যান্সার ভুল, এটা হচ্ছে এটা সত্য, সি নাম্বার। ঠিক আছে, ওকে। 36 দেখো, কোন কণার স্পন্দন গতির সমীকরণ x = 10 sin 6 pi t + 2 pi, কণাটির কম্পাঙ্ক কত? কিসের কম্পাঙ্ক ভাই, এটা তো বলি নাই। কৌণিক কম্পাঙ্ক না কম্পাঙ্ক? শুধু কম্পাঙ্ক। ঠিক আছে, ওকে। তো এখানে দেওয়া আছে শুধুমাত্র ওমেগা, ওমেগা = 6 পাই। হ্যাঁ, তো ওমেগা জানলেই আমি কম্পাঙ্ক বের করতে পারবো। কারণ কি দেখো, ওমেগা = 2 π/t, আবার কম্পাঙ্ক f = 1/t। তাহলে এখানে লেখা যায় ওমেগা = 2 πf, এই 1/t এর জায়গায় f টা বসিয়ে দিছি। ঠিক আছে, ওকে। এখন f এর মান তুমি বের করবা, f = কি হবে ভাইয়া, 2 π/ওমেগা, 2 π/ওমেগা, সরি গেছে, মাথায় গেছে। দেখো f = ওমেগা/2 পাই। ঠিক আছে, এখন ওমেগার মান কত, 6 পাই, 6 পাই, আর নিচে হচ্ছে তোমার 2 পাই। তাহলে অ্যান্সার আসলো 3 হার্টজ। অ্যান্সার কত, 3 হার্টজ। বুঝতে পারছো? ওকে, খুবই সাধারণ এবং চমৎকার ম্যাথ ছিল। তাহলে দেখো 36, পর্যায়কাল দ্বিগুণ করলে, অর্থাৎ টি ড্যাশটা তোমার দ্বিগুণ করা হলো, তাহলে দোলকের দৈর্ঘ্য কত গুণ হবে? আবার সেই পর্যায়কালের সাথে দোলকের দৈর্ঘ্যের সম্পর্ক t² সমানুপাতিক তোমার l হয়। অর্থাৎ দেখো এলটা কত গুণ হবে, l সমানুপাতিক যদি t² হয় তো l ড্যাশ হবে তোমার t হচ্ছে দ্বিগুণ করা হয়েছে তার স্কোয়ার, অর্থাৎ l ড্যাশ সমানুপাতিক 4t², অর্থাৎ 4 গুণ হবে। কত গুণ, 4 গুণ। এই যে বোঝা গেল? ওকে, এটা কুমিল্লা বোর্ড 21। এইগুলোই আসবে, ঘুরে ফিরে এইগুলো আসে। এই অধ্যায় থেকে যে কি পরিমাণ সহজ সহজ এমসিকিউ আসবে তুমি নিজে কল্পনা করতে পারো না। এগুলো একটু ভালোভাবে করে নিও, দেখবা সব কমন পাইছো। এবার দেখো, অভিকর্ষ ত্বরণ জি আর গভীরতা এইচ এর লেখচিত্র কোনটি? একটা জিনিস তোমাকে খেয়াল করো, এর লেখচিত্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসবে ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসবে। দেখো এইচ যদি আমি এই বরাবর দিয়ে, জি যদি এই বরাবর দিই, একটা জিনিস খেয়াল করবা, অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে। যত উপরে উঠবা তুমি, অর্থাৎ এইচ এর মান যত বেশি হবে অভিকর্ষ ত্বরণ তখন কমতে থাকবে। এখন দেখো এই পাশে যত যাচ্ছ তুমি, জি এইচ এর মান তত বাড়াচ্ছ, এইচ এর মান বাড়লে জি এর মান কমতে থাকবে। অর্থাৎ এই পজিশনে তোমার যখন তুমি ভূপৃষ্ঠে ছিলে, এটা মনে করো ভূপৃষ্ঠের ও বিন্দুটা, তো এই জায়গায় থাকাকালীন তোমার জি সর্বোচ্চ, তুমি যখন এইচ বাড়াবা এটা আস্তে 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 এটা সরল রৈখিকভাবে কমতে থাকবে। বুঝা গেল? তাহলে এইচ এর মান বাড়ালে জি এর মান কমতে থাকে, মনে রেখো। এইচ বাড়ালে জি এর মান কি থাকে, কমতে থাকে। পরবর্তী দেখো, সরল গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ সরণ কত? আমি বলেছিলাম যে কোনো কিছুর সর্বোচ্চ সরণ, কোনো কিছুর বলতে সরল দোলকের বেলায় সেটা বিস্তারের সমান। সর্বোচ্চ সরণ কিসের সমান ভাইয়া, বিস্তারের সমান। সর্বোচ্চ সরণ তোমার বিস্তারের সমান। ওকে, এখন খুবই শেষের পথে, আর মাত্র এটা করার পর 7টা এমসিকিউ আছে। দেখো, মহাকাশে একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? হ্যাঁ, মহাকাশে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? একটা জিনিস খেয়াল করো, এখন তুমি যদি কম্পাঙ্ক বের করতে চাও তো t = 2 পাই ইন্টু √L/g জানো। এইবার মহাকাশের জন্য g এর মান 0 মিটার/সেকেন্ড², এটা তুমিও জানো যে মহাকাশে অভিকর্ষ ত্বরণ 0। এখন কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে না। হ্যাঁ, এখন g এর মান যদি 0 হয়ে যায় তাহলে এখান থেকে তুমি t এর মান, t থেকে তুমি কম্পাঙ্ক বের করবা। কম্পাঙ্ক কি, এই জায়গায় t এর জায়গায় লেখা যায় 1/f 2 পাই ইন্টু
√L/g। এখন দেখো তুমি f এর মান বের করবা, তাহলে f সমান সমান কি হবে 1/2π, উল্টাই দিচ্ছি, ইনটু √g/l। এখন যদি g এর মান 0 হয়, তো একটা জিনিস খেয়াল করো, শূন্যকে সামথিং দ্বারা ভাগ করলে কি হবে, সে শূন্যই হবে। শূন্যকে সামথিং দ্বারা ভাগ করলে কি হবে, শূন্যই হবে। অর্থাৎ তোমার অ্যান্সার কোনটা, 0 হার্টজ। অ্যান্সার কোনটা ভাইয়া, 0 হার্টজ। এখন দেখো 41 নম্বর, সরল সন্ধিত স্পন্দনরত কোনো কণার গতি সরণের সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হলে আদি দশা কত। দেখো সরণের সর্বোচ্চ অবস্থান কোনটা, সরণের সর্বোচ্চ অবস্থান অর্থাৎ x max = a। আর আমি তোমাকে বলেছিলাম ওইটাই হচ্ছে প্রান্ত। এইটা যদি তোমার সাম্যাবস্থা হয় আর এটা যদি তোমার প্রান্ত হয়, তো এখান থেকে এই দোলটা এখানে দেওয়ার পর্যন্ত এই জায়গায় যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে π/2 কোণ। কত কোণ, π/2। অর্থাৎ 1 নম্বরে তোমার অ্যান্সার আছে। হ্যাঁ, ওকে। এখন দেখো এটা কত আসছিল, রাজশাহী বোর্ড 21-এ। মনে রাখবা সর্বোচ্চ অবস্থানে বা একেবারে প্রান্তে এরকম যদি বলে তাহলে দশাটা π/2, দশা ডেল্টা সমান সমান কত, π/2, মনে রাখো। দেখো 41, সরল সন্ধিত গতিতে চলমান একটি বস্তুর বিস্তার দেওয়া রয়েছে, অর্থাৎ a এর মান দেওয়া আছে 0.01 মিটার, কম্পাঙ্ক অর্থাৎ f এর মান দেওয়া রয়েছে তোমার 12 হার্টজ। ওকে, এখন বস্তুটির কি এত মিটার সরণে, অর্থাৎ x হচ্ছে 0.00 মিটার, ওরে 005 মিটার। বেগ কত, অর্থাৎ তোমাকে বেগের সেই সিম্পল সূত্র ওমেগা ইন্টু √a² - x² এর সূত্র কাজে লাগাতে হবে। ওমেগার মান কত দেওয়া নেই, কিভাবে বের করব, এই যে কম্পাঙ্কের সাথে দেখো ওমেগা = 2πf জানতা। হ্যাঁ, তাহলে 2π × 12 অর্থাৎ 24π। ওমেগার মান এত রেডিয়ান পার সেকেন্ড, 24 রেডিয়ান পার সেকেন্ড। এখানে 24π দিলাম, √, এর মান হচ্ছে 0.01 তাদের স্কোয়ার, মাইনাস x এর মান কত, এই দেখো 0.05 এর স্কোয়ার। এইবার এটা একটু ক্যালকুলেশনে করে দাও, ক্যালকুলেটর হাতে নাও তোমরা। 24 × 3.14 16 ইন্টু √, 0.00 একটা 0, তাই তো, হ্যাঁ 0.01 স্কোয়ার মাইনাস 0.005 তার স্কোয়ার। যদি করো এটা আসে 0.65, দেখো 28 মিটার পার সেকেন্ড, এত আসতেছে আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে, এত আসতেছে। কিন্তু এখানে প্রথম 2 ঘর ঠিক রাখে, পরে আবার 2, আবার এইটারে 6 হয়ে গেছে। তো ক্যালকুলেশন দেখো প্রায় 20 সিমিলার, শুধুমাত্র একটা সংখ্যা পরিবর্তন, পয়েন্টের পরে সমস্যা হয় না। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। বোঝাইতে পারলাম, যা যা দেওয়া আছে সেগুলো দিয়ে শুধু ক্যালকুলেশন বসাই দিছি। পরবর্তী 43, সরল দোল গতি সম্পূর্ণ কোনো বস্তুর সর্বোচ্চ গতির সমীকরণ নির্ণয় করো। সর্বোচ্চ গতির সমীকরণ মনে করবা, সর্বোচ্চ গতি কখন সম্ভব বলো তো ভাইয়া। একটা জিনিস খেয়াল করো, দেখো তুমি তুমি হচ্ছে সর্বোচ্চ গতি ek max, আগে ইকেটা জানো, ½ k × a² - x², এটা হচ্ছে তোমার সাধারণ গতির সমীকরণ। যখন সর্বোচ্চ গতি বলবে অর্থাৎ বেগ তার সর্বোচ্চ হওয়া লাগবে। বেগ সর্বোচ্চ কখন হয়, যখন তোমার সরণটা 0 হয়, সরণ 0 হইলেই বেগ সর্বোচ্চ হয়। সরণ 0 হলে কি হয়, বেগ সর্বোচ্চ হয়। তাহলে ওই সর্বোচ্চ বেগের জন্য তোমার গতি শক্তিও সর্বোচ্চ হবে। তাহলে ek max লেখা যায় ½ k × a² - 0 এর স্কোয়ার। তাহলে কি আসলো, ½ k × শুধুমাত্র a² থাকলো। কিন্তু প্রবলেম হচ্ছে ভাইয়া এখানে দেখো কেই নাই, সর্বনাশ করে দিছে, কেই নাই। তাহলে k সমান সমান, আবার তুমি এর সাথে ওমেগার সাথে সম্পর্ক জানো, √k/m, ওমেগা সমান সমান √k/m। এই সূত্রটা অভিকর্ষ ত্বরণে আমি করাইছি, বুঝতে পারছো। এখন দেখো অভিকর্ষ ত্বরণ ওটা দেখে আসবা, মহাকর্ষ যেটা থেকে। দেখো এখানে k এর মান পাওয়া যায় ω²m। হ্যাঁ, তাহলে কি আসলো, ½ m ω² a এর স্কোয়ার, ½ m ω² a এর স্কোয়ার। দেখো এটাই হচ্ছে তোমার সর্বোচ্চ গতিশক্তি, যেটা বি নম্বর অপশনে আছে। কোথায় আছে এটা, বি নম্বর অপশনে। তাহলে আশা করি এটা তুমি বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ। এইবার 44, দেখো সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার সর্বোচ্চ বেগ Vmax, সুন্দর করে তোলো, এটা হচ্ছে Vmax 0.02 মিটার পার সেকেন্ড। দেখো ভাইয়া তুমি এখন বলতে পারো ভাইয়া শেষের দিকে এসে এত ম্যাথ কেন।
শেষের দিকে ম্যাথই থাকে। হ্যাঁ, দেখো সর্বোচ্চ বেগ ভিম্যাক্স দেওয়া রয়েছে, কণাটির বিস্তার হচ্ছে a, বিস্তার হচ্ছে 5 ও আল্লাহ মিলিমিটার দেওয়া রয়েছে। আর এই সর্বনাশ, আবার একে মিটারে করে নিতে হবে, 10⁻³ মিটার করে নিলাম, সর্বনাশ শেষ। এখন কণাটির পর্যায়কাল কত, অর্থাৎ টি কত। আরে ভাই, পর্যায়কাল বের করতে এত কিছু দেওয়া লাগে? শুধু তো বিস্তার দিলেই হয়ে যেত, তাই না? আরে সর্বনাশ, এখানে দেখো বেগের সাথে তোমার বিস্তার দেওয়া রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে পর্যায়কালের সাথে এদের ডাইরেক্ট কোনো লিঙ্ক নাই, আমার সাইড লিঙ্ক করা লাগবে। কত দুঃখ পাইলাম। দেখো সাইড লিঙ্ক করতে গেলে টি সমান সমান তুমি কি জানো ভাইয়া, 2π/ω, কারণ ওমেগা সমান সমান 2π/t, অর্থাৎ টি সমান সমান করা যায় 2π/ω। এই এর দিকে টার্গেট রাখো, এর দিকে এর দিকে টার্গেট রেখে আমাকে বলো, দেখো এর দিকে টার্গেট রাখো, t = 2π/ω। এখন আমি বলতে পারি কি, ওমেগার মান জানলেই তো হয়ে যাচ্ছে, এইখানে চেষ্টা করবো আমি ওমেগার মান আসা। তো Vmax সমান সমান কি জানো, Vmax সমান সমান ওমেগা a। এখান থেকে ওমেগা বের করার সময় a করো, দেখো ওমেগাটা বের করার টার্গেট নাও, তাহলে 0.02, আর a এর মান হচ্ছে 5 গুণ 10⁻³ ওকে। আমার ক্যালকুলেটর লাগবে, আর এই আমার ক্যালকুলেটর রেডি। 0.02 ডিভাইডেড বাই 5 গুণ 10⁻³ ওকে, এটা হচ্ছে 4 কত, 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 রেডিয়ান পার সেকেন্ড। এখানে শুধু মানটা বসিয়ে দাও, যে 2π/ω জায়গায় 4, তাহলে কি থাকে, হাফ। আচ্ছা একবারে ক্যালকুলেশন করি, 2 গুণ 3.1416 ডিভাইডেড বাই তোমার 4, অ্যান্সার আসে 1.57 সেকেন্ড। বোঝা গেল, 1.57 সেকেন্ড। কে বোঝো নাই, হাত তোলো, কে বোঝো নাই, বুঝতে পারছো? দেখো এটা কিন্তু খুবই সেকেন্ড, ক্যালকুলেশনের বেলায় সেকেন্ড টার্ম পর্যন্ত যাওয়া লাগছে, এটা একটা হার্ড কোয়ালিটির। দেখো 2 ধাপ ছাড়া হবে না, প্রথমে তোমাকে সর্বোচ্চ বেগ আর কি দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে। তার মানে এই সর্বোচ্চ বেগ আর বিস্তারের সাহায্যে তোমাকে প্রথমে কৌণিক কম্পাঙ্ক বের করে নেওয়া লাগবে, আর কৌণিক কম্পাঙ্কের সাথে তুমি পর্যায়কালের সরাসরি সম্পর্ক জানো, তখন ওখানে বসাবা, ঠিক আছে? তাহলে এক্সট্রা একটু খাটতে হচ্ছে, আর কিছু না, একদম ইজি। দেখো 45 কৌণিক কম্পাঙ্কের মাত্রা, আহা যতবার পড়াইছি আমি মাত্রা একক মাত্রা একক মাত্রা একক পড়াইছি, তাই না? দেখো কৌণিক কম্পাঙ্ক মানে কি, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান সমান তোমার 2π/t, তাই জানো 2π/t। কিন্তু সমস্যা হচ্ছে 2π একটা কনস্ট্যান্ট ভ্যালু, এর কোনো মানের পরিবর্তন হয় না, এটা চলক না, তাহলে ওকে আমরা সরাই দিই, তাহলে এটা লেখা যায় 1/t। এখন শুধুমাত্র t এর মাত্রা বসাবো, তাহলে t এর মাত্রা বড় হাতের t হয়, হ্যাঁ, তাহলে এর যে মানটা আসার কথা সেটা হচ্ছে t−1, এর মাত্রা শুধুমাত্র t−1। কিন্তু দেখো এরা ফর্মালিটি বজায় রেখে m এর পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1, l এর পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা 1, আবার t−1। তাহলে অ্যান্সার কোনটা ভাইয়া, শুধুমাত্র বি অপশন। এখানে শুধুমাত্র t−1 দিলেই যথেষ্ট, m এর পাওয়ার 0 l এর পাওয়ার 0 দরকার নেই, কিন্তু অপশনে আছে তোমার দেওয়া লাগবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি, t−1। দেখো 46 খুবই সুন্দর, এবং এটার পরে আর একটা ম্যাথ আছে, ধৈর্য ধরো। দেখো চিত্রে m ভরের একটি বস্তুটি টেনে ছেড়ে দিলে স্পন্দনের কম্পাঙ্ক কত হবে। সবার আগে দেখা লাগবে তোমাকে যে স্প্রিংটা ওই বস্তুর সাথে কিভাবে আছে, স্প্রিং দুটো ওই বস্তুর সাথে তোমার সমান্তরালে আছে, কিভাবে আছে, সমান্তরালে আছে। এবার একটা জিনিস মনে, তোমাকে এখানে তুল্য স্প্রিং ধ্রুবক বের করা লাগবে, কি তুল্য স্প্রিং ধ্রুবক, ks। তুল্য স্প্রিং ধ্রুবক যখন আমরা বের করব, যখন তুমি তুল্য রোধ পড়ছিলা তখন সমান্তরালে থাকলে কি হতো, 1/rp সমান সমান 1/r1 প্লাস 1/r2 এইভাবে লিখতে না, যে দেখো যখন সমান্তরালে থাকতো 1/rp সমান সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস ডট 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 করে চলে যেতে, কিন্তু যখন শ্রেণীতে থাকতো তখন কি লিখতা, rs সমান সমান r1 প্লাস r2 প্লাস ডট 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 ডট। এটা রোধের বেলায় ছিল, কিন্তু স্প্রিং ওদের উল্টা, বুঝতে পারছো? সমান্তরালে থাকলে এখানে সরাসরি যোগ হয়, সমান্তরালে থাকলে কি হয়, এখানে সরাসরি যোগ হয়। এটা হচ্ছে টোটাল বলে আমি তুল্য দিলাম, তাহলে kt সমান সমান k1 প্লাস k2। এখন তুমি কি স্পন্দনের কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক মানে f এর মান চাইছে, f এর মান তো আমি সরাসরি বের করতে পারবো না, তো t সমান সমান আমি জানি 2π * √m/k জানতাম, k টোটাল জানতাম, কি জানতাম, k টোটাল। তো এখন দেখো 2π * √m/ টোটালটা হচ্ছে k1 প্লাস k2, কিন্তু সমস্যা হচ্ছে এটা হচ্ছে পর্যায়কাল, এটা কি বের করলাম, পর্যায়কাল। তোমাকে কি বের করতে বলছে, তোমাকে কম্পাঙ্ক বের করতে বলছে। এই পর্যায়কালকে উল্টিয়ে দিলেই, দেখো তো এই পর্যায়কালকে উল্টিয়ে দিলেই তোমার কি আসে, f চলে আসবে, তাহলে এখানে ডট ডট দিলাম,
তাহলে এই এফটা এই পাশে নিয়ে আসো, উল্টাই দাও, উল্টাই দিলে কি হবে 1/2 পাই নিচে আসলো এবং রুট ওভার k1 প্লাস k2 ডিভাইডেড বাই তোমার কাছে m চলে আসলো। দেখো তো ভাই এটা কোথায় আছে, সুন্দর করে দেখো, এটা তোমার ডি নম্বর অপশনে আছে। কোথায় আছে? এটা তোমার ডি নম্বর অপশনে। বুঝতে পারছো? খুবই সহজ এবং এই অধ্যায়ের শেষ 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 এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো এই একটা এমসিকিউ করলে আমার এটা শেষ হবে। সরল সন্ধিত গতিসম্পন্ন কোনো কণার ক্ষেত্রে এইবার প্রপার্টিজ দিয়ে দিবে। সরল সন্ধিত কণার ক্ষেত্রে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে। এখন দেখো বিভব শক্তি ইপি সমান সমান, এটা কি সত্য? তোমাকে এটা জিজ্ঞেস করছে। তো ভাইয়া দেখো এটা আমি মুছে দিলাম, স্টারটা এখানে দিই, স্টারটা আমি এখানে দিই। এখন আমি বারবার লিখে আসছি বিভব শক্তি ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার লিখে আসছিলাম। এখন এক্সটা কি? এক্সটা সমান সমান, দেখো এই এক্স এর জায়গায় তুমি কি লিখতে পারো, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা সরণের বেসিক সমীকরণ, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো সেটা এখানে বসাই দাও। দেখো হাফ কে ইন্টু এ তোমার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা তার আবার স্কোয়ার। বোঝা গেল? এখন এই স্কোয়ার দেখো এও পাবে, তাহলে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার তোমার ওমেগা টি প্লাস ডেল্টা। বোঝো? হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো তো এটা আছে কিনা, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ইয়েস, তাহলে মানে এটা আমার অ্যান্সার সত্য। বোঝা গেল এটা? ওকে, পরবর্তীটা দেখবো যে গতিশক্তি ই কে সমান সমান কি। গতিশক্তি ই কে সমান সমান কি? এখন হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা আছে কিনা এটা আমরা দেখি। তাহলে আমরা একটা ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করি। পেজ ক্রিয়েট করার সময় দেখবো ই কে সমান সমান কি ভাইয়া, ই কে সমান সমান হাফ কে ইন্টু, আচ্ছা ওটা একটু দেখে আসি। দেখো কোথায় গেল, এই যে গতিশক্তি আছে এটা, তাই যদি হয় তাহলে আমরা সুন্দর করে ওখানে লিখতে পারি হাফ কে স্কোয়ার, হাফ কে ইন্টু সূত্রটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমার গতিশক্তির সূত্র। এখন এই এক্স এর জায়গায় কি বসাতে পারি বলো তো? এক্স এর জায়গায় তোমার যেটা বসা যায় এ সাইন তোমার ওমেগা টি প্লাস ডেল্টা, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা করা যায়। তাহলে তুমি যদি এখানে লেখো হাফ কে এ স্কোয়ার, আর আবার এটা এখানে নিয়ে আসো এ স্কোয়ার সাইন স্কোয়ার তোমার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে? এখন এটারে কমন নাও, যদি এটারে কমন নাও তাহলে কি আসে হাফ, শিট আমি হাফ লিখতে যাই আগে উপরে উল্টাই ফেলছি। দেখো 1/2 কে ইন্টু এ স্কোয়ারে কমন নিলাম, তাহলে তোমার কাছে কি থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা থাকলো। ঠিক আছে, এক সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিই। এখন দেখো তো ভাইয়া তোমার কাছে একটা সূত্র মনে পড়ে কিনা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র কি, কজ স্কোয়ার থিটা, তাই না? এখন দেখো লিখতে পারো 1/2 কে এ স্কোয়ার, এই জায়গায় লেখা যায় কজ স্কোয়ার থিটা বলতে ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে দেখো তো হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, দেখো এর সাথে মেলে কিনা, না মিললেও তো দুর্ভাগ্য। হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, মিলে গেছে। দেখো এর সাথে এটা মিলে গেছে, এর সাথে এটা মিলে গেছে। ওকে, তাহলে তুমি এটা রাখতে পারো, তার মানে এটা হইছে, অর্থাৎ 2 গেছে। এটা কিন্তু অনেক টাইম সময় সাপেক্ষ, প্রত্যেকটা তোমাকে এভাবে দেখতে হবে। ঠিক আছে? এখন দেখো মোট শক্তি ই সমান সমান ই সমানুপাতিক এ স্কোয়ার, এটা স্কোয়ার, এটা কি স্কোয়ার, স্কোয়ার বোঝাচ্ছে। ঠিক আছে, ই সমান সমানুপাতিক এ স্কোয়ার কেমনে হয় দেখো, তুমি যখন এই জিনিসটা পুরো ক্যালকুলেশন করলা এবং তুমি যখন এইটাও ক্যালকুলেশন করলা তখন একটা জিনিস লিখে মোট শক্তি, আবার আমি একটা প্রেস দাঁড়াও ভাইয়া শিট, আমি এখানে আসি এবং একটা পেজ ক্রিয়েট করি। দেখো মোট শক্তি, মোট শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি। মোট শক্তি ই সমান সমান তোমার ইপি অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি, বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন দেখো ভাইয়া বিভব শক্তির বেলায় আমরা পাইছিলাম হাফ কে, কি কি পাওয়া গেছে দেখো এখানে তোমাকে দেখাই দিই। বিভব শক্তির বেলায় হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে এটা লিখবো হাফ কে, দেখো এটা কি লিখবো হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি
প্লাস ডেল্টা। এটা তুমি শুধুমাত্র বিভব শক্তির জন্য লিখলা, এবং গতিশক্তি আমরা ক্যালকুলেশন করে পাইলাম হাফ কে এ স্কোয়ার তোমার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পাইলা। ঠিক আছে, এখন দেখো তো উভয় পক্ষ থেকে তোমার হাফ কে এ স্কোয়ার কমন যায়, তাই যদি হয় ওই হাফ কে, দেখো হাফ কে এ স্কোয়ার কমন নিলাম, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার, এর ভিতরে ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে প্লাস কজ স্কোয়ার তোমার ওমেগা টি প্লাস ডেল্টা। ঠিক আছে, ওকে। এখন কি করা যায়, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সূত্র না, তাহলে কত থাকে 1, অর্থাৎ হাফ কে এ স্কোয়ার, আর এটা হচ্ছে 1 দিলেও চলে না দিলেও চলে। এখন তুমি টোটাল ই সমান সমান পাইলে হাফ কে এ স্কোয়ার, এটাকে বলা হয় মোট শক্তি। কিন্তু প্রবলেম হচ্ছে যদি তোমার দেখো, যদি হাফ কে এটা তোমার কনস্ট্যান্ট হয়, হাফ কে যদি তোমার কনস্ট্যান্ট হয় তাহলে ই সমানুপাতিক এ স্কোয়ার লেখা যায়, ই সমানুপাতিক এ স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, তাহলে তুমি এই যে এটা লিখতে পারো যে এখানে কি লেখা ছিল, ই সমানুপাতিক এ এর স্কোয়ার, ই সমানুপাতিক এ এর স্কোয়ার, তুমি এটা লিখতে পারো। তাহলে অ্যান্সার আসবে তোমার 3টাই, কিন্তু প্রবলেম হচ্ছে এই 3টা করতে গেলে তোমার 2 থেকে 3 মিনিট সময় যাবে। ঠিক আছে, কারণ তোমাকে প্রত্যেকটা প্রুভ করে দেখতে হবে, তুমি যদি না দেখে শুধু প্রথমটা মেরে চলে আসো ভুল হবে, পরেরটা মারলেও ভুল হবে। তো প্রত্যেকটা দেখবা, যে কোনো একটা ফল্ট পাইলে তখন বলতে পারো যে না পরের দুটো সত্য। ঠিক আছে, তাহলে এইভাবে এই অধ্যায়টা পুরো কমপ্লিট করা হয়েছে, এবং তোমাদের জন্য কিছু কথা নিয়ে আসছি। ঠিক আছে, এই কথাটা পড়ে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করব, এবং বলবো এই ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি কি করবা, তোমার বন্ধুদের মাঝে ক্লাসটা ছড়িয়ে দিবা। ঠিক আছে, এখন দেখো, মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী, খুবই নিকটবর্তী, মানুষের হিসাব নিকাশ তো হবেই, তাই না? এখন দেখো, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে বারবার, এরা সবসময় বেখবর হয় এবং মুখ ফিরাই নেয়। তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে তারা তা খেলার ছলে শ্রবণ করে, তখন এটা মনে হয় একটা খেলা। ঠিক আছে, তো এটা সূরা আম্বিয়ার এত নম্বর আয়াতে দেখছি, তোমাদের জন্য এটা নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে ভাইয়া আজকের ক্লাসটা এই পর্যন্ত সমাপ্ত করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।